সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1491তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ আশিকের জীবনের, মধ্যবিত্ত পরিবারের সন্তান মোহাম্মদ আশিকের জীবনের চরম প্রতারণামূলক এক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল কানাডিয়ান সুন্দরী নারীর ফাঁদে পড়ে হিজলা হলেন আশিক। এই গল্পটা এইরকম একটা গল্প আমার কাছে মনে হয়, বা আমার যদি সাধ্য বা সামর্থ্য থাকতো, আমি এই সমাজের প্রত্যেকটা পুরুষকে, প্রত্যেকটা ছেলেকে বাধ্য করতাম আজকে আশিকের জীবনের গল্পটা শোনার জন্য। কারণ এই গল্পটা এইরকম একটা গল্প, যে গল্প শুনলে আপনিও হয়তো এমন মহা বিপদ থেকে বেঁচে যেতে পারেন। জিন্দা লাশ হয়ে আশিক বেঁচে আছে, যে প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে প্রার্থনা করছে যে আল্লাহ আমাকে নিয়ে যাও। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার শত্রুকেও তুমি কখনো এমন বিপদে ফেলো না। আমি কিছুদিন আগে কুমিল্লার একটা বৌদ্ধ বিহারে গিয়েছিলাম। গৌতম বুদ্ধের একটা বাণী দেখে আমার চোখে জল এসে গেল। তিনি লিখেছিলেন, আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের মূল কারণ। এই পৃথিবীতে আপনার লোভ যত বেশি থাকবে, আপনার আকাঙ্ক্ষা যত বেশি থাকবে, আপনি ঠিক ততটাই অসুখী, ততটাই দুঃখী। যদি পৃথিবীতে সুখে থাকতে চান, তবে অন্যের উপর ভরসা করা ছেড়ে দেন, আকাঙ্ক্ষা মন থেকে মুছে ফেলেন, লোভ কমিয়ে ফেলেন। গৌতম বুদ্ধ শুনেছিলাম 9 হাত লম্বা ছিলেন, এবং তার পায়ের ছাপ দেখেছিলাম আমি কুমিল্লার সেই বৌদ্ধ বিহারে। আপনারা চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা এখানে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে গিয়ে আপনারা সরাসরি ওই বুদ্ধের পায়ের ছাপ দেখতে পারেন, যা হয়তো আপনি জীবনে কখনোই দেখেননি। আরেকটা কথা বন্ধুগণ, রমজান মাস চলে আসছে, 2-1 দিন পরেই হয়তো রমজান। আমার কাছে একটা ইমেল এসেছে, ওই ইমেলটা থেকে আপনাদেরকে বলি। ইমেলটা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে। বাংলার বুকে এরকম অনেক ফ্যামিলি আছে যারা আসলে মানুষের কাছে চাইতে পারে না, কারো কাছে হাত পেতে চাইতে পারে না যে আমাকে রমজান মাসের জন্য একটু বাজার করে দেন। এরকম কোনো বোন বা এরকম কোনো ভাই যদি থেকে থাকেন যে আসলেই খুব বিপদে আছেন, হয়তো কারো কাছে বলতে পারছেন না, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার আছে, ইমেল আছে, অথবা আমি আরেকটা বাংলাদেশি নাম্বার দিয়ে দিব। সেটাতেই আপনারা চাইলে আমাকে, সেখানে হোয়াটসঅ্যাপ আছে, কিংবা আপনারা চাইলে হচ্ছে সেই নাম্বারে আমাকে SMS করতে পারেন। আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করবো, তা সম্পূর্ণ গোপনে, আর কেউ জানবে না, শুধু আপনি আর আমি ছাড়া। আশা করবো গল্পটা শেষ পর্যন্ত শুনে আশিককে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আশিক হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট একটা ভাই আর ছোট 3টা বোন। আমরা টোটাল 3 ভাই আর 3 বোন, 2 ভাই। আমাদের পরিবারটা বন্দনগরী চট্টগ্রাম শহরের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন পাটকল শ্রমিক। চট্টগ্রাম শহরেরই একটা পাটকলে আমার বাবা চাকরি করতেন। সেই সময়টাতে পাটকলে প্রতি সপ্তাহে ছুটি হতো। বৃহস্পতিবারে ডিউটি শেষ করে আমার বাবা রাতের বেলায় বাড়ি যাইতেন। শুক্রবারে বাড়িতে থেকে শুক্রবারে রাতের বেলায় আব্বা চট্টগ্রামে ফিরে আসতেন, এবং সকালবেলা ভোরে আব্বা পাটকলে চাকরির উদ্দেশ্যে যেতেন। এভাবেই প্রতি সপ্তাহে আমার বাবা বাড়িতে যাইতেন। বাবার টাকা পয়সা অর্থ খুব বেশি একটা না থাকলেও বাবার গায়ে ছিল, বাবার মনে ছিল প্রচণ্ড জোর আর শক্তি, যার কারণে বাবা আমার এতগুলো ভাই বোনদেরকে কাউকে পড়াশোনা করা ছাড়া রাখেনি। সবাইকে তিনি উচ্চশিক্ষায় শিক্ষিত করবে এমনটা চিন্তাভাবনা করেই তিনি পড়াশোনা করাতেন। গ্রামের অনেকেই বলে আমাকে কাজে লাগিয়ে দেওয়ার জন্য। আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়া অবস্থায় গ্রামের সবাই বলা বলি করতো যে একটা কাজ করো, আশিককে কোনো একটা কাজে লাগাই দাও, বাকি ছেলেমেয়েগুলোকে পড়াশোনা করাও। এতগুলো ছেলেমেয়েকে একসাথে পড়াশোনা করাতে তুমি পারবা না। কিন্তু আমার বাবা কখনোই কারো কথা শুনে নাই। বাবার কথা হচ্ছে একটাই, আমার ছেলেকে আমি পড়াশোনা করাবো, যতদূর আল্লাহ আমাকে সামর্থ্য রেখেছে আমি সেই পর্যন্ত চালিয়ে যাব। বাবার ওই কাজ বা বাবার ওই কথা একটা পর্যায়ে আমি গ্রামের স্কুল থেকে SSC পাস করি। আমার SSC রেজাল্ট মাশাআল্লাহ অনেকটা ভালো হয়। SSC রেজাল্ট আউট হওয়ার পরে বাবা তখন আমাকে চট্টগ্রাম শহরে নিয়ে আসে। চট্টগ্রামেরই GSC মোড়ের একটা কলেজে আমি তখন ভর্তি হই। ওই কলেজে আমি পড়াশোনা করতাম, এবং ওই পড়াশোনার পাশাপাশি আমি একটা ছোটোখাটো চাকরি করতাম। চাকরিটা করতাম একটা দোকানে, মানে একটা মোবাইল দোকানে চাকরি করতাম। মাস শেষে 8,000 টাকা বেতন পাইতাম। এবং ওই যেদিন কলেজে কাজ থাকতো, পড়াশোনার চাপ থাকতো, তখন আবার বসতাম না। 8,000 টাকা বেতন দিত, এবং এই দোকানের যিনি মালিক ছিলেন তিনি আবার অত্যাধিক ভালো মানুষ ছিলেন। আমার সঙ্গে তার ভালো একটা সম্পর্ক। সেই একই দোকানে কাজ করে আমার ওই দোকানেরই একজন শ্রমিক, যার নাম হচ্ছে সুমন। তো সুমনের একটা ভালো দিক আছে, সুমন মূলত হচ্ছে একজন হিজড়া।
মানে তৃতীয় লিঙ্গের মানুষ। তো তৃতীয় লিঙ্গের মানুষ হলেও সুমন কখনো কারোর কাছে মানে ওর যেই জাত আছে সেই জাত অনুযায়ী তো ও রাস্তাঘাটে গিয়ে টাকা পয়সা চাইতে পারে মানুষের কাছে। কিন্তু সুমন হিজড়া হলেও সুমনের জীবনটা একটু ব্যতিক্রম। সুমন ছোটোবেলা থেকে কাজ করে খেয়েছে। হিজড়া জানার পরে তার পরিবার যখন থেকে বাড়ি থেকে বের করে দেয় এবং তারপর থেকেই সুমন বিভিন্ন জায়গায় কাজ করতে থাকে। কখনো হিজড়া দলেও যায়নি, কখনো তাদের সঙ্গেও থাকেও নি। ও নিজের মতো করে একটা চাকরি করে এবং সেটা করেও তার পরিবার চালায়। পরিবার বলতে সে আছে এবং তার একজন মামা আছে দুঃসম্পর্কের। ওই মামাটা একটু অসুস্থ, ওই মামাটা তার সঙ্গে থাকে। ওরা দুজনেই হচ্ছে একটা বাসায় থাকে। তো আমি যেহেতু দোকানে চাকরি করতে যাই, ওই চাকরির সুবাদেই তখন এই সুমনের সঙ্গে আমার একটা ভালো পরিচয় হয়। সুমন দেখতে শুনতে খুব একটা সুন্দর ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সুমন যখন কারোর সাথে চলাফেরা করবে বা কারোর সাথে কথা বলবে, কেউ বিশ্বাসই করবে না যে তৃতীয় লিঙ্গের মানুষ। মানে এইটা বোঝার কোনো রকমই উপায় নেই। ওর চলাফেরা, কথাবার্তা এতটাই স্মার্ট, কথাবার্তা এতটাই সুন্দর, ওকে বুঝেই যাবে না যে তৃতীয় লিঙ্গের। যাই হোক, এরকম করে তখন সুমনের সাথে আমার সম্পর্কটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আমি তখন ইন্টারমিডিয়েটে পড়তেছিলাম। তো আমি প্রথম মাসের বেতনটা পাওয়ার পরে তখন আমি একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনি। ওটা হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, এর আগে আমার কাছে কোনো বাটন ফোনও ছিল না। আমি কখনো বাটন ফোন ব্যবহার করিনি বা কেনার মতো সামর্থ্য ছিল না। তখন অ্যান্ড্রয়েড ফোনগুলো খুব ভালো চলতো এবং তো আমি সেই সময় ফেসবুকটা অনেক ভালো, মানে অনেকে ফেসবুকে স্কোর করতো, ফেসবুক চালাইতো। শুধুমাত্র ফেসবুক চালানোর জন্য আমি একটা নর্মাল ফোন কিনি, মানে অ্যান্ড্রয়েডের মধ্যে খুব নর্মাল একটা ফোন কিনি শুধুমাত্র ফেসবুকে অ্যাক্টিভ থাকার জন্য। ফেসবুক ভালো লাগতো, ফেসবুকে ঢুকতাম, বিভিন্ন মানুষের ছবি দেখতাম। ওই জায়গা থেকে তখন আমি এই অ্যান্ড্রয়েড ফোনটা কিনি। তো মোবাইল ফোনটা আমি 2 মাসের বেতনের টাকা জমিয়ে তারপর আমি মোবাইলটা কিনি। তো মোবাইলটি কিনলে পরে আমার আব্বা আমাকে বকাঝকা করে যে কী দরকার, মোবাইল কেনার দরকার ছিল না, এটা সেটা। তারপর আমি মোবাইলটা কিনি এবং এই মোবাইলটা কেনার পরে তখন আমি মাঝে মাঝে ফেসবুকে ছবি আপলোড করতাম। ধরেন বিভিন্ন জায়গায় যাইতাম বা পড়াশোনা করতাম ভার্সিটিতে বা কলেজে, এখানে সেখানে অনেক জায়গায় অনেক ছবি তখন আমি ফেসবুকে আপলোড দিতাম। তো ফেসবুকে ছবি আপলোড দিতে দিতে বাংলাদেশ সহ গোটা দুনিয়ার, মানে বাংলাদেশের পরে গোটা দুনিয়ার কোনো দেশ যদি আমার ভালো লেগে থাকে সেটা হচ্ছে কানাডা। আমার কানাডা অনেক পছন্দের একটা দেশ। তো যার কারণে আমি সবসময় যখন ছবি আপলোড করতাম আমার ব্যাকগ্রাউন্ডে, মানে আমার পিছনে আমি কানাডিয়ান কোনো একটা পতাকা বা কানাডার কোনো একটা ছবি অথবা ক্যাপশনে আমি কানাডার নাম লিখতাম এবং আমি আমার ফেসবুকের মধ্যে লিখেই রেখেছি আই লাভ কানাডা। এটা আমার অনেক বন্ধুবান্ধবী বলতো যে তুই বাঙালি ছেলে হয়ে কেন কানাডাকে এত পছন্দ করিস। আমার ভিতরে কোনো লোভ ছিল না, আকাঙ্ক্ষা ছিল না যে আমি কখনো কানাডাতে যাব বা কানাডাতে স্থায়ী হব, এরকম কোনো চিন্তাভাবনা নাই। কিন্তু আমি মাঝে মাঝে কানাডা নিয়ে পোস্ট করতাম এবং কানাডা ভালো লাগতো, কানাডার সব কিছু আমার খুব পছন্দের ছিল। এরকম করতে করতে প্রায় 3 মাস ধরে আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি। 3 মাস পরে হঠাৎ করে ফেসবুকের একটা মানে আইডি থেকে আমাকে একটা মেসেঞ্জারে নক করে, মানে এনার নাম হচ্ছে এলিসা বলে একটা নাম, এলিসা ছিল ওনার নাম আর কি, পুরো নামটা। তো ওনার ফেসবুকের নাম ছিল এটা। ওই নামে আমাকে একবার নক করে ইনবক্সে জাস্ট আমাকে ইংলিশে লিখেছে কেমন আছে। তো আমি তো মানে এরকমভাবে হচ্ছে মেসেঞ্জারে কারোর সাথে অ্যাক্টিভ না, কারোর সাথে কথা বলি না। তো এই মানুষটা কে হঠাৎ করে আমাকে এরকম SMS করলো। আর ফেসবুক কিন্তু তখন এতটা ভাইরাল হয়নি, এরকমভাবে ভাইরাল হয়েছে নি, তো মোটামুটি মানুষ চালাচ্ছে আর কি। তো যখনই আমাকে নক দিলাম আমি তখন যথারীতি ওনার ওই নকে রিপ্লাই দিলাম যে আমি বললাম যে আমার নাম আশিক, বা যেভাবে ইংলিশে বলা যায় ওভাবে বললাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি তার ফেসবুকের আইডিটা আমি রিভিউ করি, মানে তার ফেসবুক প্রোফাইলে আমি একটু ঘোরাফেরা করি। তার প্রোফাইলটা ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে সে মূলত ক্যানাডিয়ান, মানে তার বার্থ হচ্ছে ক্যানাডিয়ান এবং ক্যানাডাতে তার অনেকগুলো ছবি আছে। যদিও সে বয়সে দেখতে আমার থেকেও হয়তো একটু বড় এরকমটাই মনে হবে, বাট ক্যানাডার মধ্যে তার অনেকগুলো ছবি। তো এগুলো দেখে আমার কাছে মনে হলো যে নিশ্চিতভাবে উনি একজন ক্যানাডিয়ান নাগরিক বা উনি ক্যানাডিয়ান মানুষ, আমার এটা মনে হলো। তো যাই হোক, উনি যেহেতু ক্যানাডিয়ান মানুষ বা ক্যানাডার মানুষ, তো আমার সাথে তখন মেসেজে কথাবার্তা হলো। আমাকে জিজ্ঞেস করলো কেমন আছেন, ভালো আছেন কি না, এরকম সেরকম করে উনি টেক্সট করতেছে, আমি ওনাকে যথারীতি টেক্সটের রিপ্লাই দিচ্ছি। এমন করতে করতে দুজনের মাঝে মোটামুটি 2-3 দিন ধরে কথাবার্তা হয়, তাও ইংলিশে, জাস্ট SMS-এর মাধ্যমে, কিন্তু কখনোই কলে না। তো এরকম করতে করতে সে একদিন আমাকে বললো যে সে আমাকে ডিরেক্ট ফোন করতে চায়, আমাকে মেসেঞ্জার আমার সঙ্গে কথা বলতে চায়। তো আমি তখন তারে বললাম যে ঠিক আছে। আমার কাছে প্রথমে একটা নাম্বার চাইছিল, মেসেঞ্জারে কল না দিয়ে নাম্বারে কল দিবে। তো আমি তখন তার একটা নাম্বার দিই, যে নাম্বারটা মূলত আমি ব্যবহার করতাম, ওই নাম্বারটা দিই। নাম্বারটা দিলে পরে উনি তখন আমার নাম্বারে কল দেয়। তো নাম্বারে কল দিয়ে আমাকে, মানে নাম্বারে কল দেয় এবং কল দেওয়ার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে উনি আবার বাংলা বলতে পারতেন, বাট অতটা ভালো না, মানে এই মোটামুটি আধো আধো বাংলা বলতে পারে, একদম ক্লিয়ার স্মুথলি বাংলায় বলতে পারেন না, তো মোটামুটি বাংলা বলতে পারে। তো আমাকে বললো যে আমি কেন আমার প্রতিটা ছবিতে বাংলাদেশের নাম উল্লেখ করি, ক্যানাডার নাম উল্লেখ করি এবং ক্যাপশনে কানাডা দিয়ে থাকি বা আই লাভ কানাডা, কেন আমি কানাডাকে এত পছন্দ করি। তো সে যখন বাংলায় কথা বলতেছে আমি মোটামুটি বুঝতেছি, আমিও বুঝে আমার মতো করে বাংলায় রিপ্লাই করতেছি। মাঝে মাঝে কোনো বিষয় যদি সে বাংলায় না বুঝে থাকে, সে আমাকে এটা ইংলিশে বলতে বলে, আমিও মোটামুটি ভাবে ইংলিশ ভালোই জানতাম, খারাপ না।
আমি আমার মতো করে 2 একটা ইংলিশে রিপ্লাই করতাম। তো এরকম কথা বলতে বলতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে, "আপনি বাংলা ভাষায় কথা বলেন কীভাবে? বাংলা তো কোনো সহজ ভাষা নয়। এটা তো মোটামুটি অনেক কঠিন একটা ভাষা। এই ল্যাঙ্গুয়েজটা আপনি কীভাবে শিখলেন?" তো তার মাধ্যমে জানতে পারি তিনি যে অফিসে কাজ করতেন, ওই অফিসে একটা বাঙালি ওদের মানে একজন পরিচিত লোক ছিল, তাদের অফিসে কাজ করত। ওই ছেলেটা ছিল বাঙালি এবং ওর কাছ থেকে উনি 1টা 2টা করে বাংলা ওয়ার্ড শিখেছে এবং ওই ফ্যামিলির সঙ্গে ওনার এখনও যোগাযোগ আছে। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে ওই ফ্যামিলিটাও চিটংয়েরই ছিল, মানে চট্টগ্রামের একটা ফ্যামিলি ছিল, কানাডায় থাকে এবং তাদের সঙ্গে তার একটা যোগ সহজ আছে। সেখান থেকে হচ্ছে উনি বাংলাটা তাদের কাছ থেকে একটু একটু শিখছে। তো আমি তখন বললাম যে বেশ ভালো, আলহামদুলিল্লাহ, কানাডিয়ান কোনো একটা নাগরিকের মুখে আমি বাংলা ভাষা শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। বাট আপনার বাংলা ভাষাটা খুবই চমৎকার, অনেক সুন্দর। আপনি একটু ইংলিশের সঙ্গে মিশ্রিত বাংলা বলেন, এটা শুনতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওনার সঙ্গে আমার তখন অনেক দিন ধরে হচ্ছে কথাবার্তা হইল। উনি বাংলা বলতেন, আমি শুনতাম। তো দুজনের মাঝে অনেক রকমের সম্পর্ক আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছিল। কিন্তু ওই যে তার একটা প্রশ্ন ছিল যে আমি কেন মানে কানাডাকে পছন্দ করি বা কেন আমার প্রতিটা মানে ছবিতে আমি কানাডার ক্যাপশন দেই, ব্যাকগ্রাউন্ডে কানাডার ছবি দেই বা পতাকা আমি ইউজ করি। তো আমি তাকে একটা কথাই বললাম যে কানাডা আমার খুব পছন্দের একটা দেশ। পৃথিবীর যতগুলো দেশ আছে এর মাঝে কানাডাতে আমার ভালো লাগে এবং এই জন্য আমি কানাডা দিয়ে থাকি। এমন করে তার সঙ্গে কথাবার্তা হতো, 1 দিন 2 দিন অনেক দিন ধরে আমরা এরকম করে কথাবার্তা বলি। তো বলতে বলতে একটা পর্যায়ে তিনি হঠাৎ করে বলতেছেন আবার এই বিষয়টা যে তার সঙ্গে আমার কথা হয় বা দুজনের মাঝে আস্তে আস্তে করে একটা সম্পর্ক হচ্ছে। এইটা আমার যে বন্ধু হিজড়া বন্ধু আছে সুমনকে কিন্তু আবার বিষয়টা বলি যে দোস্ত, কানাডায় একটা মেয়ে থাকে এবং মেয়েটার সঙ্গে আমার মাঝে মাঝে কথাবার্তা হয়। মেয়েটা দেখতে শুনতে খুবই ভালো, সুন্দরী, এমন এমন ঘটনা, এবং মেয়েটা কানাডিয়ান, বাট মেয়ে না মহিলা তখন তো আর জানি না, বাট ওরকম করেই তাকে বললাম। এবং আমার এই বন্ধু সুমন কিন্তু আবার খুব ভালো ইংলিশে কথা বলতে পারতো। ও কিন্তু পড়াশোনা করা একটা ছেলে, যদিও ওই হিজড়া, কিন্তু পড়াশোনা করছে মোটামুটিভাবে আর কি। মানে পড়াশোনা করছে কিনা ঠিক জানি না, বাট ও ইংলিশে খুব ভালো কথা বলতে পারে। এটা হয়তো কম্পিউটার চালায় সেজন্য নাকি অন্য কিছু জানি না। ও আবার টাইপিংয়ের কাজ করে কম্পিউটারে। তো তখনও করলো কি, আমারে বলে যে আমার সাথে একদিন কথা বলাই দিস, তো আমি কথা বলবো। তো আমি একদিন সুমনের সঙ্গে কথা বলাই দিলাম, যেহেতু আমার বন্ধু। এবং তখন সুমন তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলে এবং সেও তো সুমনের সাথে কথা বললে খুবই মজা পাইলো আর কি। তো এরকম করে প্রায় আপনার 6 থেকে 7 মাসের মতো তার সঙ্গে আমার কথাবার্তা হয়। 6-7 মাস পরে সে একটা সময় হঠাৎ করে আমাকে অফার করলো যে, আমাকে বলতেছে যে চিটংয়ের ফ্যামিলির সঙ্গে সে পরিচিত, ওই ফ্যামিলিটা বাংলাদেশে যাবে। তো আমাকে বলে যে আমি তো তোমার সাথে অনেক দিন ধরে কথা বলে আশিক, আমার একটু ইচ্ছে করতেছে তোমাকে দেখার জন্য। সো আমি কি ওনাদের সঙ্গে বাংলাদেশে আসবো? এইটাই শুনে ভাই রীতিমতো আমি অনেক খুশি হয়ে গেলাম যে আলহামদুলিল্লাহ, মানে এটা তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি যার সঙ্গে ফোনে কথা বলি তারা কখনো দেখি নাই এবং সে স্পেসিফিক আমার সাথে দেখা করার জন্য চট্টগ্রামে আসবে, আমাকে দেখবে। আমার তো বিষয়টা অনেক ভালো লাগছে। আমার একটা বিদেশি ফ্রেন্ড আসবে আমার সঙ্গে দেখা করার জন্য। আমি তখন মোটামুটি অনেকটা খুশি হয়ে গেলাম যে ঠিক আছে, তুমি যদি মনে করে থাকো যে তুমি আসবা, তাহলে তুমি আসতে পারো এবং আমি তোমাকে ওয়েলকাম জানাচ্ছি আমার দেশে, আমি তোমাকে রিসিভ করব। পরে এরই মাঝে অনেক জটিলতা, সে যাবে কি যাবে না, এবং এরকম করে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমার ওই নাম্বারটা সে বাঙালি ফ্যামিলি যারা আছে কানাডাতে তাদেরকে দেওয়ার পরে ওইখানকারই মানে ভদ্রলোক আমাকে তখন ফোন করে আমাকে আমার পরিচয় জানতে চায়, আমি কোথায় থেকে কী করি এবং কিভাবে এলিসার সাথে পরিচয়, এই সমস্ত কিছু আমাকে বলে। তো আমি তখন বললাম যে এইভাবে পরিচয়, এইভাবে কথা হয়েছে এবং ওনাকে এইভাবেই চিনি। তো সব কিছু বলার পর বাঙালি ফ্যামিলির লোকটা বলতেছে উনি তো বাংলাদেশে আসতে চাচ্ছে এবং তোমার সঙ্গে দেখা করবে এবং তুমি কি তার সঙ্গে দেখা করবা কিনা। পরে আমি বললাম যে আমি তো একটা মানে মোবাইল দোকানে চাকরি করি, আমি অনেক নিম্নবিত্ত পরিবারের একটা ছেলে, বাট ওনার সামনে যাবো বা ওনার সঙ্গে কথা বলবো, এটাতেই না আমার জানি কেমন একটু ভয় লাগতেছে। পরে বলে না এলিসা যথেষ্ট ভালো একটা মেয়ে এবং ওর মন মানসিকতা অনেক ভালো, এবং তুমি যদি যেতে চাও বা তুমি যদি তার সঙ্গে কথা বলো তাহলে দেখবা তোমার অনেক ভালো লাগবে। তুমি যদি মনে করো যে কথা বলবা, তাহলে আমি তার সঙ্গে তোমাকে মানে তাকে আমি বাংলাদেশে আনবো যদি তুমি দেখা করতে চাও। পরে আমি বললাম তো ফাইন, ঠিক আছে, আপনি যদি মনে করেন নিয়ে আসবেন তাহলে আপনি আনেন। এই সমস্ত কথাবার্তা হলো, বলার পরে একটা পর্যায়ে তখন এলিসা দেশে আসবে। তখন কিন্তু তার সঙ্গে আমার মোটামুটি মনের একটা লেনাদেনা হয়ে যায়। মানে আমার যে পার্সোনাল বিষয়গুলো, অনেক পার্সোনাল ইম্পর্টেন্ট কথা আছে, এগুলো মনের সঙ্গে শেয়ার করি, আবার সেও তার বিষয় আমার সঙ্গে শেয়ার করে। মানে দুজনের মাঝে মোটামুটি খুব একটা ক্লোজ সম্পর্ক হয়ে যায়। যদিও সে বয়স আমার অনেক সিনিয়র, আমি পরে জানতে পারি সে ম্যারিড ছিল, যে কোনোভাবে হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে যায়, বাট সে অনেক আমার থেকে অনেক বেশি সিনিয়র এবং সে বর্ন হচ্ছে আপনার ক্যানাডিয়ান নাগরিক। জন্মগতভাবে তার বাবা মা সবাই হচ্ছে ক্যানাডিয়ান, তারা হচ্ছে ক্যানাডিয়ান পরিবার। তো ঠিক আছে, এখন সে বাংলাদেশে আসবে, তার সব কিছু ঠিকঠাক হওয়ার পরে সে আমাকে বলতেছে যে আমি বাংলাদেশে যাব এবং তোমার জন্য কী নিয়ে যাব, গিফটের কথা বললো। তো আমি তাকে স্পেসিফিক তেমন কিছুই বলি না। এরপরে সে আমার জন্য মোটামুটি অনেক গিফট নিয়ে আসছে। এয়ারপোর্টে আমি তাকে রিসিভ করার জন্য যাই এবং আমার সঙ্গে সর্বত্রাও তখন সুমন থাকতেছে। ওই সময়টাতে আমার ওই বন্ধু সুমনের বাসায় আমি থাকি। আমি তো পরে আমি বাসা শিফট করে ওর বাসায় চলে যাই। ওর বাসাটা আমার কলেজ থেকে মোটামুটি ওখানে একটা কাছেই ছিল।
যার কারণে আমি চিন্তা করলাম যে ওর বাসায় থেকে পড়াশোনা করলে আমার জন্য বেটার হয়। আমি তখন সুমনের বাসায় চলে গেলাম। তো সুমন সহ এয়ারপোর্টে গেলাম, এলিসাকে রিসিভ করলাম। ও মোটামুটি আমাদের সঙ্গে অনেক গল্প গুজব করলো, কথাবার্তা বললো। দেন সে তার মতো করে চলে গেল। রাতের বেলায় তার সঙ্গে আমার আবারও কন্ট্রাক্ট হয়। পরের দিন সকালবেলা এলিসা আমাকে বললো যে তোমরা দুজনে আমার সঙ্গে দেখা করবো, আমি তোমাদেরকে নিয়ে ঘুরবো গাড়ি দিয়ে। এখন আমার বন্ধু বলতেছে যে আমরা দুজনেই যে যাব, ওনার দোকান কে চালাবে, সে তো আর একা দোকান চালাইতে পারবে না। পরে আমি বললাম যে দেখ, তুই যদি না যাস তার অনেক বাসা আমি বুঝি না, আর আমি তার সঙ্গে কথা বলতে অনেকটা আনইজি ফিল করবো, আমার ভালো লাগবে না, তা তুই আমার সঙ্গে চল। তো এইটা বলার পরে আমার ওই বন্ধু, তখন আমি অনেক কষ্ট করে সুমনরে রাজি করাইলাম। আর দোকানদার যে মালিক ছিল, আমাদের দোকানের যে মালিক, ওনাকেও ভাই বুঝালাম যে একটা বিদেশি বন্ধু আসছে এবং ওর সঙ্গে আমরা দেখা করবো। তো ওই ভাইটাও তখন মোটামুটি মেনে নিল। মেনে নেওয়ার পরে আমরা তখন করলাম কি, এই এলিসার সঙ্গে দেখা করলাম এবং দেখা করার পরে যেই কানাডিয়ান যে ফ্যামিলির সঙ্গে উনি থাকতো, ওই ফ্যামিলিতে গেলাম, তাদের বাসার সামনে থেকে দেখা হলো, আমাদেরকে সকালের ব্রেকফাস্ট দিল। এবং ব্রেকফাস্টের পরে আমি, এলিসা এবং আমার বন্ধু সুমন এবং সেই পরিবারের আরেকটা মেয়ে সহ আরেকটা ছেলে, আমরা টোটাল প্রায় 5 জনের মতো রওনা দিলাম যে ঠিক আছে আমরা একটু ঘুরবো। তো তাদের আবার বড় গাড়ি ছিল, সে বড় গাড়ি দিয়ে ঘুরতেছি। তো এলিসা আমাকে দেখে হাসতেছে, আমাকে বলছি ইউ আর লাইক লিটল বেবি, আমি ছোট ছিলাম আর কি, আমার শরীরের হাইটটা অনেক ভালো না, অনেক বড় সড়ো হয়ে যায়নি। তো এই জন্য বলে যে তোমাকে দেখতে বাচ্চার মতো লাগে, ইউ আর লুক লাইক বেবি, এরকম করে দুষ্টামি করা কথাবার্তা বলে। আমিও তার সঙ্গে অনেক মজা করি, অনেক দুষ্টামি করি, দুজনের সঙ্গে মোটামুটি একটা ভালোই দুষ্টামি হয়। দুপুরে খাওয়া দাওয়া করলাম, সে আবার বাঙালি খাবার খেতে চায় না, এবং বাঙালি খাবার খেয়ে সে প্রচুর স্পাইসি বলতেছে, অনেক ঝাল লাগতেছে, অনেক দুষ্টামি করলাম। চিড়িয়াখানায় গেলাম তারপরে এদিক দিয়ে তখন ফয়েজ লিখে গেলাম। ও অনেক ঘোরাঘুরি করে সে আবার চলে গেছে, আমি আবার চলে আসছি। তো এরই মাঝে হতো কি, তার সঙ্গে আমি আবার কথা বলতাম রাতের বেলায় কথা বলতাম, সেও কথা বলতো, আমিও বলতাম। তো দুজনের মাঝে এরকম লেনদেনা বা কথাবার্তা হতো। এই করে প্রায় ও 4 দিনের মতো, আপনার টোটালি 4 দিনের মতো ওই চট্টগ্রামে ছিল। এবং 4 দিনে প্রায় 2 দিন আমি তার সাথে ছিলাম। এই 2 দিনে তার সঙ্গে আমি বিভিন্ন জায়গায় গেছি, ঘুরছি ফিরছি, অনেক মজা মাস্তি করছি। 4 দিন পরে ও তখন বলতেছে যে ও চলে যাবে, কানাডায় ব্যাক করবে। তো কানাডায় কেন ব্যাক করবে বা কেন চলে যাবে, এইটা আসলে আমি বুঝতে পারিনি। আমি বললাম যে তুমি মাত্র আসছো, 4 দিন হয়েছে, তুমি আরও কিছুদিন থাকো একটা দেশে, 4 দিনে আর তুমি কী বা দেখলা, কী বা বুঝলা, আমি তোমাকে নিয়ে ঘুরবো, থাকো। কিন্তু সে আসলে তার পারিবারিক একটা সমস্যা দেখিয়ে সে চলে যাবে। তো যাই হোক, 4 দিন পরে সে কানাডায় ব্যাক করে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আমার মতো করে পড়ে আছি চট্টগ্রামে। এবার যখন সে কানাডায় ব্যাক করার পরে সে আমার সাথে এখন আর খুব বেশি একটা কথা বলে না। আগে যেরকম আমার সঙ্গে খুব ক্লোজ ছিল, আমাকে অনেক পছন্দ করতো, আমি ফোন দিলেই কথা বলতো বা আমার ফোনের জন্য ওয়েট করতো, আমার সঙ্গে একটা অন্যরকম সম্পর্ক ছিল। বাট এখনকার বিষয়টা দেখতেছি যে পুরোপুরি আলাদা। ও আমার সঙ্গে আগের মতো কথা বলে না, আমি ফোন করলে আমার ফোন ধরতে চায় না এবং আমাকে ইগনোর করে, সমস্ত কাজের ব্যস্ততা দেখায়, কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। তখন বুঝতে পারলাম না কী ব্যাপার, এরকম করে কেন। এবং বাংলাদেশে আসার পর আমার সঙ্গে ভালোই ছিল, সর্বদিক থেকেও ভালো ছিল, ওর মাঝে তো আমি এরকম কোনো প্রবলেম দেখি নাই। বাট এখনও কেন এরকম করতেছে, আমি ফোন দিলে আমার সাথে কথাই বলতে চায় না, প্রচুর পরিমাণের ইগনোর। কেন এরকম করে, কী কারণে করে, আমি ভাই কিছুই বুঝতেছি না। বাট মনটা অনেক খারাপ হয়ে গেল যে এরকমটাও কেন করতেছে, কেন এরকমটা করতেছে, কী কারণে করতেছে, বুঝতে পারতেছিলাম না। দোকানে কাজ করে সারাটা দিন মন খারাপ থাকে, ভালো লাগে না। এবং এমন করতে একটা পর্যায়ে ও মোটামুটি আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধই করে দিল। তো আমি ভাই যেটা মনে করলাম, যেহেতু বাংলাদেশে আসছে, মেবি আমাকে ওর পছন্দ হয় নাই, ও আমাকে ছবিতে যেরকমভাবে দেখেছিল, বাস্তবে হয়তো আমি সেরকম ছিলাম না, ওর পছন্দনীয় তো ছিলাম না, এই জন্য সম্ভবত ও আমাকে পছন্দ করে না, যার জন্য হয়তো আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় না। কিন্তু এটা আমি মানতে পারতেছিলাম না, যে মানুষটাকে আমি এত পছন্দ করতাম, এত ভালো লাগতো তার সঙ্গে সারাটা রাত কথা বলতাম, সারাটা দিন তাকে SMS রাখতাম, 24 ঘন্টা তার সঙ্গে ফোনে কানেক্ট থাকতাম, এত প্রেম, এত ভালোবাসা, হঠাৎ করে এই পরিবর্তন, হঠাৎ করে সে আমাকে ভুলে যাওয়া, এটা তো আসলে স্বাভাবিক কোনো বিষয় ছিল না। আমার কাছে বিষয়টা পুরোই অস্বাভাবিক লাগছিল। তা কী করা যায়, কী করব সেটাও তখন আর বুঝতে পারতেছিলাম না। কাজকাম করি না, আগের মতো চলাফেরা করি না, খাওয়া দাওয়া কমাই দিই। এই করতে আমার তখন ইন্টার ফাইনাল পরীক্ষা থাকে, এবং ইন্টার ফাইনাল পরীক্ষা আমি তখন রেজাল্ট খারাপ করি, ইন্টার রেজাল্ট খারাপ হয়। ইন্টার রেজাল্ট খারাপ হওয়ার পরে আমি তখন ওই দোকানে চাকরি করি, সুমনের সঙ্গে পড়ে আছি, সুমনের সঙ্গে দুঃখ সুখ বলি, এবং অলওয়েজই সুমনকে বলি যে সুমন দেখে এই ঘটনা, উনি তো আর আমার সঙ্গে কথা বলে না, আমি ফোন দিলে ধরে না। সুমন আমাকে বলে বাদ দে তো, বিদেশি মেয়ে, এদের ইমোশন নাই, এদের মনে কোনো আবেগ নাই, ওরা হয়তো কাউকে ভাল লাগছে, 2 দিন কথা বলছে, এরপর আর কথা বলে না, ওদের কোনো ইমোশন আছে নাকি, ওরা রক্তে ওরা পাথরে গড়া মানুষ, এদের মতো আমাদের মতো কোনো এদের ইমোশন নাই, এগুলো বলতেছে। পরে আমি বললাম যে যাই হোক, যেটাই হোক, কিন্তু তারপরেও কেন জানি আমি তাকে ভুলতে পারতেছি না।
আমার প্রচুর তার কথা মনে পড়ে, খারাপ লাগে। এই করতে করতে ভাই একদিন হলো কি, আমার বন্ধু সুমন তখন দোকানে ছিল না, তখন আমরা ওই দোকানেই চাকরি করি। আমি দোকানে বসে আছি, ওই মুহূর্তে হঠাৎ করে একটা লোক একটা পার্সেল নিয়ে আসছে। আমরা কুরিয়ার সার্ভিসে একটা লোক একটা পার্সেল নিয়ে আসছে, এবং পার্সেল আনার পরে আমার বলতেছে যে সুমন আছে কিনা। তা আমি বললাম যে সুমন তো নাই, এখন এটা কি বলে, এটা পার্সেল কানাডা থেকে আসছে। যখন বললো পার্সেল কানাডা থেকে আসছে, তো আমার মতে কি সুমনের তো কানাডাতে কেউ নাই, এবং সুমনের বা আমার কানাডাতে একজনই মাত্র ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে এলিসা, এবং এই ছাড়া তো সুমনের কানাডাতে কেউ নাই। তো সুমনের নামে কেন স্পেসিফিক কানাডা থেকে একটা গিফট আসবে? পরে আমি বললাম যে গিফটটা কি দেখা যাবে? উনি বলে যে না, যার গিফট তাকেই দিতে হবে, আপনাকে দেওয়া যাবে না, বা তারা ছাড়া হবে না। তো এই কথাগুলো যে ঠিক আছে, সুমন তো নাই, আপনারা চলে যান। তো ওনাদের অফিসের অ্যাড্রেস আমি জানতাম, ওনারা চলে গেছে অ্যাড্রেসটা দিয়ে। এবার সুমন আসছে, আসার পরে সুমন আমার বললাম যে সুমন, এই ঘটনা, কুরিয়ার থেকে তোর জন্য একটা গিফট আসছিল কানাডা থেকে, এখন মানে এই ঘটনা। পরে ও আমারে বলতেছে কানাডা থেকে আমার জন্য গিফট আসবে, মানে কানাডাতে তো আমার কেউ নেই, তো কানাডাতে আমার কেউ নেই, কানাডা থেকে আমাকে গিফটকে পাঠাবে। আমি তখন বললাম যে বন্ধু, তা তো বুঝতেছি না, চল দুজনে মিলে নাইলে কুরিয়ার সার্ভিসে যাই, ওনাদের সঙ্গে কথা বলি যে গিফটটা কে পাঠাইলো, নাকি আবার এলিসা পাঠাইছে। ও বলে ধুর বেটা, তুই কি পাগল হইলি নাকি? এলিসার সঙ্গে আমার কোনো যোগাযোগ আছে? ওর সঙ্গে তো আমার কোনো কথাই নেই, ওর সঙ্গে আমি কোনো কথাই বলি না, আমি কেন হচ্ছে মানে ওর ইয়ে করবো, ও কেন আমাকে গিফট পাঠাবে? আর ও হচ্ছে তোর গার্লফ্রেন্ড, তা তোরে গিফট না পাঠায় আমার গিফট পাঠাবে? এরকম করে ও হাসতেছে। তো আমি আর ওরে কোনো কিছু বললাম না, যেহেতু নিজেই বলতেছে যে না, ওকে ও পাঠায়নি। আমি আমার মতো করে পড়ে আছি যে ফাইন, ঠিক আছে, দেখা যাক কী হয়। এরকম করে ভাই 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো সামনে দিয়ে কাটতেছে, দিনগুলো কাটতেছে। আমি আর ওই কুরিয়ারে গেলাম না, বা কুরিয়ারে কী হয়েছে সেটাও আমি জানি না। এভাবেই দীর্ঘদিন কেটে গেল, আরও দীর্ঘদিন বলতে প্রায় আরও 3-4 মাসের মতো কাটছে। এর ভিতরেও হঠাৎ করে একদিন বলতেছে কেউ পাসপোর্ট বানাইতে যাবে, আমারে বলে। তখন তো ওইখানে বসে আছি, তুই পাসপোর্ট বানাতে যাবে হঠাৎ করে, তোর পাসপোর্টের কাজ কি? ওই তৃতীয় লিঙ্গের মানুষদের পাসপোর্ট দিয়ে কী করবি? আমারে বলে আমার দরকার আছে, আমি একটা পাসপোর্ট বানাবো, আমি ইন্ডিয়াতে যাব। তো আমি বললাম যে ইন্ডিয়াতে কেন? ও বলে ওর কোন রিলেটিভ আছে, ও তার সঙ্গে দেখা করতে যাবে, এই জন্য পাসপোর্ট বানাবে। তো আমি তখন দোকান সামলাতাম, ও তখন পাসপোর্ট করছে। পাসপোর্টটা করার পরে ভাই কি দেখতাম জানেন, ওর চলাফেরা পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আগের যেই সুমন আমার সঙ্গে ছিল, আমার বন্ধু, আমি তাকে আগে যেরকম দেখতাম, এখন ভাই ও সেরকম নাই। ওর চলাফেরা খুবই স্মার্টলি চলাফেরা করতেছে, ভালো জামা কাপড় পরতেছে, মানে এক অন্যরকম অবস্থা। এবং ও তখন দোকানে চাকরিটা ছেড়ে দিল, দোকানে আর চাকরি করে না, এবং দোকানেও চাকরি করে না, দোকানেও আসে না, এবং যে বাসায় আমি থাকতাম ওই বাসায়ও আর থাকে না। ওর মামাকে নিয়ে ও বাসা থেকে বেরিয়ে গেছে। তখন আমি একাই ওই বাসায় থাকতে শুরু করি। আবার আমার মহসিন থেকে আমার কলেজের 2 ফ্রেন্ডকে আমি তখন আমার সঙ্গে রাখি, মানে আমার ও মানে জুনিয়র ফ্রেন্ড আর কি, ওদেরকে সঙ্গে রাখি। তো এমন করে একদিন আমি আমার দোকানের মালিকের সঙ্গে কথা বললাম যে সুমনের কি হইলো, সুমন হঠাৎ করে চাকরি বাকরি সব ছেড়ে দিল, বাসাও ছেড়ে দিল, ও লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেল, ওই রকম হলো কেন? দোকানের মালিক তখন বলতেছে বেটা, তুই একটা ছোট লোক, তোর কারণে আমি সুমনরে হারাইলাম। সুমন যে আমার কাজগুলো করতো, ওই কাজগুলোতে আমার অনেক উপকার হতো। সুমন অনেক ভালো ড্রাইভ করতে পারতো, অল্প সময় অনেক কাজ করতে পারতো, বাট তোর জন্য আমার অনেক ক্ষতি হয়ে গেল। আমি তখন ওনারে বললাম যে ভাই, আপনি এটা কী বলেন? আমার জন্য কেন আপনার ক্ষতি হবে? আমার জন্য আপনার ক্ষতি হবে, এইটা কী ধরনের কথা বললেন? উনি বললেন হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, তোর কারণেই কিন্তু আজকে আমার এত বড় ক্ষতিটা হয়ে গেল। আমি বললাম যেমন? উনি বলে যেমন হচ্ছে এইটা, যে তুই সুমনটা কানাডায় পাঠিয়ে দিচ্ছিস। আমি বললাম মানি, আপনি এটা কী বলতেছেন? আমি সুমনকে কানাডায় পাঠাবো? এটা কেমন কথা? উনি বলে হ্যাঁ, তুই সুমনকে কানাডায় পাঠাইতেছিস। আমি শুনেছিলাম সুমন নাকি কানাডায় চলে যাবে। আমি তখন অবাক হয়ে গেলাম যে সুমন কানাডায় যাবে, এর কারণ কি? মানে আমি কিছুই বুঝতেছি না। পরে বলে হ্যাঁ, সুমন কানাডায় চলে যাবে। তো এখন আমার কাছে যেটা বললো, কানাডাতে তো একমাত্র এলিসা আছে, আর তো কেউ নেই, আমাদের তো আর কানাডাতে কেউই নেই। তার মানে সুমন কানাডায় যাবে মানে সে অবশ্যই এলিসার কাছে যাবে, অবশ্যই তার সঙ্গে এলিসার কথা হয়। তখন আমার মাথায় আসছে এটা ভাই, আমি যে 2 দিন এলিসার সঙ্গে ঘুরছিলাম, সুমন তার সঙ্গে, মানে সুমন কিন্তু আবার ভালো ইংলিশ জানতো, মানে অনেক ভালো ইংলিশ জানে, আমি তা অতটা ভালো ইংলিশ জানি না। তো আবার সুমন আর এলিসা যখন ইংলিশে কথা বলতো, ওরা কী বলতো আমি সেটা বুঝতাম না, এবং তাদের মাঝে অনেক হাস্যোজ্জ্বল অবস্থা ছিল, তারা দুজনে হাসাহাসি করতো, এবং দুজনের মাঝে আমি একটা অন্যরকম রোমান্স দেখেছিলাম। এটা হয়তো আমি তখন ডাউট করিনি, ভেবেছি এলিসা আমার গার্লফ্রেন্ড, সুমন আমার বন্ধু, হয়তো সেখান থেকেই ওদের কথাবার্তা হচ্ছে। বাট এখানে যে বিষয়টা এরকম হয়ে যাবে তাও আমার চিন্তাভাবনায় ছিল না। বাট আমি সেই মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করতে পারতেছিলাম না যে সুমন এই কাজটা করবে। আমি বহু কষ্ট করে 2-3 দিন ঘুরে ওর ঠিকানাটা বের করলাম, যে ও কোথায় থাকে সেই অ্যাড্রেসটা বের করলাম, এবং অ্যাড্রেসটা বের করার পরে ওখানে গিয়ে আমি ওরে ধরে বললাম যে দোস্ত, তুই নাকি কানাডায় চলে যাচ্ছিস? আমার বলে কে বললো? আমি বললাম আমি তো শুনলাম। ও বলে আরে না, তোর পাগল, আমি কানাডায় কেন যাব? আমি বললাম দেখ, মিথ্যা বলিস না, আর আমি বিশ্বাস করি যে তুই অবশ্যই সত্যি বলিস, তুই আমার খুব ভালো একটা ফ্রেন্ড,
আমার বিলিভ আছে যে তুই মানে সত্যিই বলবি আসলেই কি তুই কানাডা যাচ্ছিস? ও আমাকে বলে, আরে না পাগল, আমি কানাডায় কেন যাব, আমি কানাডায় যাচ্ছি না। আমি বললাম, তুই কানাডায় যাচ্ছিস না, দোকানে চাকরি ছেড়ে দিলি, বাসা ছেড়ে দিলি, এখন চলাফেরা করিস কীভাবে, টাকা পয়সা কোত্থেকে আসে? ও আমার বল, আমি একটা অনলাইনে জব করি। তাই বললাম, অনলাইনে কী জব? বলে, এটা তুই বুঝবি না, এই কম্পিউটারের জব তো, এটা অনলাইনে আমি করি, এটা তুই বুঝবি না। এর কয়েকদিন পরে, মানে এর প্রায় আপনার 8 থেকে 10 দিন পরে আমি সুমনের মামার মুখে জানতে পারি যে সুমন কানাডায় চলে গেছে, এবং ওর মামা নিজেই আমাকে বললো যে ও কানাডায় চলে গেছে। তো ও কানাডায় চলে গেছে শুই না, আমার কলিজাটা তখন ফেটে গেল যে আমার সঙ্গে এত বড় বেইমানি করলো। মানে ওর মামা এটাও বললো যে ও এলিসার সঙ্গে কথা বলতো সারা রাত, ভিডিও কলে কথা বলতো, এমনি কথা বলতো, অমনি কথা বলতো, এবং এলিসার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল। তার মানে সে এলিসার কাছে চলে গেছে। তা আমার বন্ধু হইয়া আমার সঙ্গে থাইকে আমরা একই দোকানে কাজ করতাম, মানে এত ঘনিষ্ঠ সম্পর্ক, এত কিছু, এরপরে সুমন এই কাজটা কীভাবে করলো, কীভাবে পারলো আমাকে এত বড় একটা ধোকা দিতে, আমার সঙ্গে এত বড় একটা বেইমানি করতে? আমি তখন মানসিকভাবে ভাই খুবই কষ্ট পাই, মানে এতটাই কষ্ট পাই যে মানে আমার মনে হয় যেন আমার 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 জীবনটা মনে হয় বুঝি শেষ, আমি মনে হয় সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। মানে প্রচণ্ড রকমের কান্নাকাটি করি। মানে একে তো আমাকে হঠাৎ করে ছেড়ে দিল, এটাতে একটা কষ্ট, এবং দ্বিতীয় কষ্ট হলো যে ও কেন হঠাৎ করে আবার এলিসার কেন আবার সুমনকে পছন্দ করলো। আর এক কথায় বলতে গেলে সুমন ছিল তৃতীয় লিঙ্গের একটা ছেলে, সুমন তো কোনো মানে পুরুষও না, কেন ওরে নিয়ে গেল বা কী কারণ? এবার আমি এলিসার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি, ওরে আমি মেসেজ করলো, SMS-এর কোনো রিপ্লাই দেয় না। আমি SMS করি, তখন আমি পুরো ওর জন্য ভাই পাগল হয়ে গেছিলাম, মানে পুরোই পাগল। আমার তখন নাওয়া খাওয়া দাওয়া সব বন্ধ, মানে সবই বন্ধ, খালি এলিসা করে পুরো পাগল হয়ে গেছি। এইভাবে প্রায় টানা 8 মাস, আমার মনে আছে ওই 8 মাস আমি মনে হয় একটা রাতও ঘুমাইতে পারিনি। সুমন যখন কানাডায় চলে যায় তার 8 মাস পর থেকে আমি রাতের বেলায় ঘুমাইতে পারিনি, আমার সারা রাতে ঘুমাইতো না, আমি শুধু চটপট করতে থাকতাম। তো দেখেন, এই এলিসার সঙ্গে কিন্তু আমার কখনো দেখা হয়, মানে কখনো হচ্ছে ওভাবে কোনো সম্পর্ক হয়নি, খারাপ সম্পর্ক বা শারীরিক সম্পর্ক যাই বলেন, এরকম কোনো কিছুই কিন্তু তার সঙ্গে আমার হয়নি। ওই মুহূর্তে আসার পরে, এই জায়গাটাতে আসার পরে আমি হঠাৎ করে একটা বুদ্ধি খাটাইলাম, মানে বুদ্ধি খাটাইলাম বলতে তার আমি অনেকগুলো কল দিলাম, কল দেওয়ার পর একদিন তার সঙ্গে আমার কথা হলো, এলিসার সঙ্গে। সে খুব বেশি কথা বলতে চায়নি, বাট 10 মিনিটের মতো কথা বলছে। বাট 10 মিনিটে অনেক কিছু আমি তার কাছ থেকে অ্যান্সার জানতে পারলাম। যে জানলাম এরকম, আমার ফ্রেন্ড সুমন ওনার সঙ্গে মাঝে মাঝে কথা বলতো, এবং সে আমার ফ্রেন্ড সুমনকে নাকি বলছিল যে তার আপনার হিজড়া ছেলে খুব পছন্দ, যেগুলো হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ, এইটা এলিসার খুব পছন্দ, এবং এমন এমন মানুষদেরকে এলিসা খুব পছন্দ করে। তো সুমন নাকি তাকে বলেছিল যে আমিও তো তৃতীয় লিঙ্গের মানুষ, চাইলে তুমি আমার সঙ্গে সম্পর্ক করতে পারো। এই কথা বলেই তখন আস্তে আস্তে করে এলিসার সঙ্গে সুমনের একটা সম্পর্ক হয়, এবং সেখানে এলিসাও সেলফিশের মতো আমার সঙ্গে সম্পর্ক ক্লোজ করে সুমনের সঙ্গে সম্পর্কটা বিল্ড আপ করে, এবং একটা পর্যায়ে সেই সুমনের সঙ্গে এই দেশ ছেড়ে বা সুমন তার কাছে চলে যায়। তো 8 মাস পর এলিসা আমাকে ডিরেক্টলি এটাই বললো যে তার আসলে নর্মালি কোনো পুরুষ পছন্দ না, তৃতীয় লিঙ্গের মানুষ তার পছন্দ, এবং ওই তৃতীয় লিঙ্গের মানুষ সুমন ছিল, তাই সে সুমনকে পছন্দ করছে। আমি কষ্ট পাবো বলে সে আমাকে বাংলাদেশের কথাগুলো বলেনি, সে পরিশেষে গিয়ে সুমনের ভিসা প্রসেস করে দেন সুমনকে সে নিয়ে যায়। তো আমি এই যে আপনাকে বুদ্ধি খাটানোর কথাটা বললাম, তা আমি বললাম যে তুমি আমাকে অ্যাটলিস্ট ফোন দিও, সুমন তো তোমার সঙ্গে থাকে না। বলে হ্যাঁ, সুমন 2-3 দিন পর পর আমার কাছে আসে, আমার সঙ্গে থাকে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, প্রবলেম না, তুমি আমার মাঝে মাঝে ফোন দিও। এইভাবে সপ্তাহখানিক তার সঙ্গে কথাবার্তা বলার পরে একদিনও আমাকে নিজে নিজে বলতেছে যে আশিক, রিয়েলি তুমি যদি মানে তৃতীয় লিঙ্গের মানুষ হইতা তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতাম, বা আমি তোমাকে কানাডা নিয়ে আসতাম, বা তোমার সাথে আমার সম্পর্কটা থাকতো। ওই সময় হঠাৎ করে ভাই আমার মাথায় জানি কেন এই জিনিসটা আসছে আমি জানি না, আমি হঠাৎ করে তারে বলতেছি, তুমি কি জানো আমি যে তৃতীয় লিঙ্গের ছেলে, আমি কিন্তু মানে নারীও না পুরুষও না, আমি কিন্তু সুমনের মতোই। ও তখন আমাকে বলে মানে আর সিরিয়াস? আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমি তৃতীয় লিঙ্গের ছেলে, আমার মানে ওই রকমই। আর আমাদের দেশে এরকম যে কোনো হিজড়ার সাথে কোনো মানুষের ভালো সম্পর্ক থাকে না। সুমন আর আমি একসঙ্গে ঘুমাইতাম, একসাথে খাইতাম, একসাথে বাইরে যাইতাম, এক দোকানে চাকরি করতাম, তার মানে সুমনের যা আমারও তা। পরে ও বলতেছে এটা তুমি সত্যি বলতেছো? আমি বললাম হ্যাঁ আমি সত্যি বলতেছি। ও তখন আমাকে বলে আমি বাঙালি যে ফ্যামিলিতে ছিলাম ওরাও আমাকে এই কথাটা বলছে যে বাংলাদেশে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তাদেরকে নর্মালি অন্য কোনো মানে আপনার মানুষরা খুব ভালোভাবে দেখে না, এবং তৃতীয় লিঙ্গের মানুষরা আলাদা থাকে, আলাদা ঘুমায়, এবং ওনাদের সব কিছুই আলাদা। বাট সুমনে যে ডিফারেন্ট পার্সন, সে তোমার সঙ্গে থাকতো। তো আমি এটা বুঝতে পারতাম না, বাট তোমার কথা শুনে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে মেবি তুমিও সেরকম, তবে এটা তুমি আমাকে আগে বলোনি কেন? আমি বললাম দেখো আমি তোমাকে আগে বলি না এই কারণে যে আমি যদি তোমাকে এটা বলতাম তাহলে আমি মনে করছিলাম যে তুমি আমাকে অ্যাকসেপ্ট করতা না, কারণ আমি ভেবেছিলাম আমার দেশের মানুষ যেরকম তৃতীয় লিঙ্গের মানুষদেরকে পছন্দ করে না বা তৃতীয় লিঙ্গের মানুষের সাথে সম্পর্ক রাখতে চায় না, আফটারঅল আমি ভেবেছিলাম যে তুমিও সম্ভবত এটাই করবা,
যে তৃতীয় লিঙ্গের মানুষ তোমার পছন্দ হবে না, দেন তুমি আমার সাথে মেবি ব্রেক আপ করবা, আমি তৃতীয় লিঙ্গের মানুষ বললে। এই জন্য আমি তোমার কাছে বিষয়টা হাইড করেছিলাম। বাট আমি এখন ভাবলাম যে হাইড করে তো আমি আসলে ক্ষতি করছি। ও আমাকে বলে, সিরিয়াসলি তুমি যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকো তাহলে আমি তোমার সাথে সম্পর্ক বিল্ড আপ করবো এবং ইভেন আমি তোমাকে আমার হাজব্যান্ড বানাবো, এরকম করে বলতেছে। আমি তোমাকে কানাডায় নিয়ে আসবো। পরে ও আমাকে বলে, তো ঠিক আছে আমি তাহলে, মানে এরকম করে আমার সাথে। কিন্তু এই ঘটনার পর, মানে এই কথার পর থেকে এই এলিসার সঙ্গে আমার সম্পর্কটা আবারও আগের মতো হয়ে যায়, খুবই ক্লোজ হয়ে যায়। আমার সঙ্গেও কথাবার্তা বলে, অলওয়েজ আমার সঙ্গে কথাবার্তা বলে। এবং আগে যেরকম আমার সঙ্গে কথা বলতো না, আমি ফোন দিলে ধরতো না, আমাকে ইগনোর করতো, এই বিষয়টা এখন সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যায়, পুরোপুরিভাবে আলাদা হয়ে যায়। এখন আমি ফোন দিলেও আমার ফোন রিসিভ করে, আমার সঙ্গে কথা বলে। তো আমার ভিতর তখন একটা ভয় লাগা কাজ করে যে না জানি কোন দিনও আমাকে বলে যে ভিডিও কলের মাধ্যমে ও যদি কিছু একটা বলে আমাকে, তখন তো আমি আটকায়া যাব। তো আমি ভাবতেছিলাম যে এখন আমি কি করব, মানে আমার এখন উপায়টা কি। বাট আমি তো একটা ছেলে মানুষ, আমি তো আর হিজড়া না। বাট আমি তোকে বলেছিলাম আমি হিজড়া। আবার ওই মুহূর্তটাতে এটাও জানতে পারি সুমন নাকি তার সঙ্গে বেইমানি করে। এলিসা বলে যে সুমন কয়েক মাস ধরে তার কাছে আসতো, ফোন দিলে আসতো, তার সঙ্গে সম্পর্ক ছিল। এবং কয়েক মাস পরে সুমন কোন বাঙালি ফ্যামিলির ফাঁদে পড়ে সুমন অন্য কোথাও চলে যায় এবং তার সঙ্গে এই মুহূর্তে সুমনের কোনো কন্ট্রাক্ট নাই। তা আমার এটা ভেবে আমার জন্য আরেকটা জিনিস আমার উপকার হইলো, ভালো হইলো, যেহেতু সুমনের সঙ্গে তার কোনো কন্ট্রাক্ট নেই, তার কোনো কথোপকথন নাই, তার মানে সুমন কিন্তু তাকে সঠিক তথ্যটা দিতে পারবে না যে মূলত আশিক হচ্ছে ছেলে বা আশিক হিজড়া না। এটা কিন্তু আর সুমন তাকে ওই ইনফরমেশনটা দিতে পারবে না। সো দ্যাটস ইট, আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং এইটা আমার জন্য অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। এই চিন্তা ভাবনা করে ধরেন আমি আমার মতো করে পড়ে আছি যে দেখা যাক কী হয়। আর শুধু ভয় পাইতাম যে সে কখন ভিডিও কল দেয় বা কখন কী কল বলে বসে বা কখন আমাকে কি বলে। ও কিন্তু বাংলাদেশে আসার কথা, আমাকে বলছে যে আমি আসবো এবং আমি এসে আমি তোমাকে আমার সঙ্গে করে কানাডায় নিয়ে আসবো। আমি মানে আশিককে যেভাবে এনেছিলাম, সুমনকে যেভাবে এনেছিলাম, আমি একইভাবে তোমাকে নিয়ে আসবো। তো ও আবার হুট করে কখন চলে আসে এবং আসার পর যদিও দেখতে পারে যে না আমি হচ্ছে একটা ছেলে, তাহলে তো আমার সঙ্গে রাগ করবে বা চলে যাবে। সো এইরকম চিন্তা করি যে আমি একজন ডক্টরের সঙ্গে কথা বলি, প্রথমে চট্টগ্রাম মেডিকেলের, ওনার সঙ্গে কথা বললাম যে এইভাবে আমি সার্জারি করতে চাই। তখন সার্জারি করা যেত। তো সার্জারির কথা বলাতে উনি রেগে যায়, উনি বলে যে না উনি এটা করবে না বা এটা পসিবল না এবং সেটার জন্য অনেক টাকাও প্রয়োজন হয়, মানে অনেক টাকা লাগবে। তো আমার কাছে তো আর এত টাকা নাই এবং এটা সার্জারি করতে গেলে আবার ওনাদের কাছে অনেক সমস্যা আছে, বাট তারা এটা করবে না, মানে ওই চট্টগ্রাম মেডিকেল থেকে টোটালি করে না। আমি তখন বিপদে পড়ে গেছি, বিপদে পড়ে কী করব। এই মধ্যে আমি আরেকটা ছেলের নাম ছিল শামসু বলে একটা ছেলে আছে, আমরা সবাই ওরে শামসু হিজড়া বলি। ও আতরের ডিফু বলে একটা জায়গা আছে চট্টগ্রামে, হয়তো অনেকেই চেনেন, ওই আতরের ডিফু এলাকায় থাকে এবং সে নাকি আগে ছিল হচ্ছে ছেলে, এখন হিজড়া হয়ে গেছে। শামসু হিজড়া বলে, অনেকে মানে শামসু বাদ দিয়ে ওরা এখন সবাই শাম্মী বলে, শাম্মী হিজড়া বলে। বাড়ি ছিল নোয়াখালীতে। এই লোকের সন্ধান আমি তখন পাইলাম। পাওয়ার পরে মানে আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতেছে, মানে খোঁজাখুঁজি করতে করতে আমি সেই সন্ধানটা পাই। এই লোকটার কাছে আমি তখন যাই, মানে শামসুর কাছে যাই। যাওয়ার পরে আমি তার সঙ্গে কথাবার্তা বলি। তারা আমি বলি না যে আমি আমার তৃতীয় লিঙ্গ হবো এবং আমি কানাডায় চলে যাব বা আমার পার্সোনাল বিষয়গুলো তার সঙ্গে আমি শেয়ার করি না। আমি শুধু তার এটাই বললাম যে আমার তৃতীয় লিঙ্গের মানুষ হতে ইচ্ছে করে। তো সে আমারে বললো যে এই ইচ্ছাটা তো তোমার অনেক ভালো এবং এটা যদি তুমি করতে পারো তাহলে তোমার জীবন পুরোপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে। কারণ তৃতীয় লিঙ্গের মানুষগুলো দেখা যায় এই হয় সেই হয়, মানে অনেক কিছু সে আমাকে বলে যে এইটা ওইটা আমাকে বলে যে এবং তুমি যদি তৃতীয় লিঙ্গের মানুষ হও অনেক টাকা ইনকাম করতে পারবা, এইটা ওইটা আমাকে সে বলতেছে। তা আমার তো অনেক টাকা ইনকাম করার দরকার না, আমার শুধু এলিসার কাছে যাওয়া দরকার, এই জন্য আমি তৃতীয় লিঙ্গ হব। আর এই যে আমি তৃতীয় লিঙ্গ হব, এটার মধ্যে আরেকটা কারণ ছিল সুমনের উপর আমার একটা ক্ষোভ, যে সুমন আমার সঙ্গে বেইমানি করছে, আমিও সুমনের সঙ্গে বেইমানি করব বা আমি এলিসার সঙ্গে থাকবো, মানে এটার ভবিষ্যৎ কী হবে সেটা কিন্তু আমি বুঝতেছি না। এরপরে কি হবে বা ওর সঙ্গে থাকলে আমি তো কখনো বাবা হতে পারবো না বা আমি কখনো ফ্যামিলিতে ফিরে যেতে পারবো না, আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলি, আমাকে সব কিছু ছাড়তে হবে। এই জিনিসগুলো কিন্তু সে সময়টাতে আমার মাথায় আসেনি। আমার মাথায় আসছে আমি এটা করবো এবং এটা আমি রাগ, ক্ষোভ আর অভিমানের বশবর্তী আমি করে ফেলবো। বাই দ্য ওয়ে, তখন এই শামসুর সাথে কথা বলার পরে শামসু তখন আমাকে একটা অ্যাড্রেস দিল চিটংয়ের, এবং চিটং থেকে তারা ইন্ডিয়াতে নিয়ে যাবে, চিটং থেকে অবৈধভাবে ইন্ডিয়া নিয়ে যাবে এবং ইন্ডিয়া নিয়ে এটা করিয়ে তাদের একটা গ্রুপ আছে, হিজড়াদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমাকে চলে যেতে হবে, ওই গ্রুপে থাকতে হবে এবং ওই গ্রুপের মাধ্যমে আমি আমার সংসার, ধর্ম সব কিছু চালাইতে পারবো। তো এই কথা বলার পরে তখন আমি বললাম যে ঠিক আছে। তো এটা বলার পরে সে আমাকে একটা ডেট ঠিক করলো, ওই ডেটে আমাকে নিয়ে যাবে। ডেট অনুযায়ী একদিন আমি এই শফিক হিজড়ার সঙ্গে, মানে ওনার সঙ্গে রওনা দিলাম। ওনার সঙ্গে আরও 3 জন লোক ছিল, তারা হচ্ছে বর্ডার ক্রস করে আমাকে বার্মার সাইডের দিকে নিয়ে যায়, যেটা বর্তমানে রোহিঙ্গারা যেখানে আছে আর কি, ওই সাইড দিকে নিয়ে যায় অনেক দূরে, এবং সেখানে নিয়ে প্রায় 4 দিনের মতো আমাকে ওখানে রাখে। তো 4 দিন আমি এলিসার সঙ্গে কথা বলতে পারিনি। আমি এলিসাকে বলেছি আমি একটু ইন্ডিয়াতে যাব আমার পার্সোনাল কাজে,
আমি এবার চলে আসবো, তোমার সঙ্গে মেবি আমার 4 ডেজের মতো কোনো কথা হবে না। ও আমাকে বলে ফাইন। ও আবার অনেক বুঝতো। আমি যদি বলতাম যে আমি তোকে 2 দিন কল দিব না, ও কিন্তু এরকম না যে মানে পাগলামি করতো, বাট 2 দিন ওকে কল দিতাম না, ও কিন্তু শান্ত থাকতো, মানে অনেকটা বুঝার মতো একটা মেয়ে ছিল। এবার যেটা হইলো সেটা হচ্ছে আমি ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যাওয়ার পরে যেভাবে চার্জারে ওরা করে, একটা রুমের মধ্যে, খুব আপনি অবাক করার বিষয়, কোনো হসপিটাল না, কোনো মেডিকেল না, জাস্ট একটা রুমের মধ্যে তখন আমার অপারেশনটা হয়। এবং অপারেশনটা হলো, সব কিছু ঠিক হলো, হওয়ার পরে সেখান থেকে তখন তারা আমাকে অপারেশন করে আপনার কমপ্লিট করে তখন আমাকে বাংলাদেশে পাঠাইলো। তো প্রথম দিকে পাঠানোর পরে ওই এদিকে কিন্তু আমার ইলিশের সঙ্গে কোনো কথা হতো না, কোনো যোগাযোগ হতো না। আমি প্রায় ওখানে 15 দিনের মতো থাকি আপনার ইয়েতে, 15 দিনেরও বেশি হবে আমি ওই সময়টাতে ওখানে থাকি। এলিসের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কারণ আমার কোনো সিম নাই, কোনো ইন্টারনেট নাই সেখানে। আমি তো হসপিটালেই পড়েছিলাম। 15-16 দিন পরে আমি চট্টগ্রাম থেকে যখন ফিরে, মানে আপনার ইন্ডিয়া থেকে যখন ফিরে আসি, এবং ফিরে আসার পরে যেটা হলো, আমি কিন্তু তখনও উইক, মানে সুস্থ না। সেই জায়গার ভিতরে যখনই আমি এলিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম আপনার ইমুতে, আপনার হোয়াটসঅ্যাপে, আমি তখনই দেখতে পেলাম যে ওর হোয়াটসঅ্যাপে ওর সঙ্গে আমার যোগাযোগের কোনো মানে মাধ্যম না, মানে হোয়াটসঅ্যাপটা বন্ধ। এবং ফেসবুকে গিয়ে দেখলাম যে ওর ফেসবুক আইডিটাও নাই, ফেসবুক আইডিটা পুরো ব্যানিশ হয়ে গেছে, মানে পুরো সাদা হয়ে গেছে, ওর আইডিটাও নেই। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কী ব্যাপার, হঠাৎ করে আমার সাথে এরকমটা কেন করলো। এখানে কি আসলে সুমন কোনো কিছু করলো কি না, বা কী কারণে হঠাৎ করে তো আমার সাথে সব কিছু ফাইনাল হলো, কথা হলো, বাংলাদেশে আসবে, আমাকে দিন তারিখও বলে দিল যে অমুক মাসে আসবে, আমার সঙ্গে থাকবে, আমাকে আবার কানাডায় নিয়ে যাবে, এই সমস্ত কিছু আমার সঙ্গে তার কথা হলো। এখন হঠাৎ করে এরকমটা কেন করলো? আমি তখন নিজের মনটাকে বুঝাইতে পারি না, নিজের মনটাকে আর বুঝাইতে পারি না যে না, সে আমার সঙ্গে এরকমটা কেন করলো। মানে তখন আমি কান্না করি একরকম। এভাবে দিনের পর দিন কাটতেছে, ভাই ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ নাই, আর কোনো কন্ট্রাক্ট নাই। এবং কন্ট্রাক্ট না থাকতে থাকতে, যেহেতু আমার ওর সঙ্গে কোনো কন্ট্রাক্ট নাই, কোনো যোগাযোগ নাই, ওর সঙ্গে চলাফেরা করতে পারি না, বা ওর সঙ্গে কোনো কথা হয় না, তখনকার অবস্থাটা যে কতটা খারাপ ছিল তা মুখের ভাষা আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং একটা পর্যায়ে আমি প্রায় মরতে বসেছি। আমার পরিবারে এই বিষয়গুলো জানে না। এখন আমার আব্বা আম্মা বা আমার পরিবারে আদার্স যারা আছে তারা এখন এই বিষয়গুলো ক্লিয়ার না। এলিসের সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হচ্ছে না, এবং যোগাযোগ না হওয়ার পরে যে হিজড়ার গ্রুপের যারা আমাকে ওদের গ্রুপে নিয়ে গেল বা আমাকে ছেলে থেকে হিজড়া বানালো, এরা তখন আমাকে বললো যে তাদের সঙ্গে কাজ করার জন্য। ওই সময়তে তো আমি কোনো কাজও করতে পারি না, কোথাও যেতেও পারি না, একরকম ঘরবন্দি হয়ে গেলাম। পরে আমি তাদের সঙ্গে কাজে নামি। আমার মাথার চুলগুলো খুব লম্বা লম্বা ছিল, আমি লম্বা রাখি ওদের মতো করে, এবং এরপরে তাদের সঙ্গে বিভিন্ন ধরনের কাজে যাই। ওরা বিভিন্ন কাজে নিয়ে যায়, ওদের সঙ্গে কাজে যায়, এবং ওদের সঙ্গে আমি এই ধরনের কাজগুলো করি যেগুলো ওরা করে। আসলে সব তো আর বলা যায় না, কিছু নোংরা কাজও আছে, এগুলো আমাকে তখন করা লাগতেছে। এগুলো করতেছি, টাকা ইনকাম করতেছি, আর মাসের পর মাস কাটতেছি শুধু ওর হোয়াটসঅ্যাপ নাম্বারে, ওর ইমো নাম্বারে, হোয়াটসঅ্যাপ ছিল, তারপর হচ্ছে গিয়া ওর ছিল আপনার ফেসবুক ছিল, ফেসবুক হোয়াটসঅ্যাপে বার ওকে নক করতেছি, যদি একটাবার কন্ট্রাক্ট হয়, যদি একটাবার দেখা হয়, আমি যদি একটু কন্ট্রাক্ট করতে পারি। কিন্তু ভাই কোনোভাবেই ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ হলো না, আর কোনো কন্ট্রাক্ট হলো না। ও কোথায় চলে গেল না চলে গেল এর কোনো মানে আমি বুঝলাম না। এর ইমেজ আমার প্রায় 8 মাসের মতো কেটে গেছে, এবং এই 8 মাস মানে কী যে হয়েছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। 8 মাস পরে আমি চিন্তা করলাম, যেহেতু আমার জীবন যৌবন সবই চলে গেছে, আমি আর এই পথটার মধ্যে পড়ে থাকবো না, আমি এই পথটা ছেড়ে দেবো। 8 মাস পরে সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকবো না, আমি এটা ছেড়ে দেবো। এই লাইনটা আমি তখন ছেড়ে দিই 8 মাস পরে। আমি ইন্টার তো পাস করতে পারিনি, ইন্টার পরীক্ষা দিয়েছি, ইন্টারের রেজাল্ট আমার ভালো হয়নি। তো 8 মাস পরে ওদের ওই দল ছেড়ে দিয়ে চলে আসে। ওদের দলে কিন্তু আমার ভালোই ইনকাম ছিল, আমি ইনকাম ভালোই করতাম, টাকা পয়সাও ভালো কামাইতাম, বাট আমি ওদের দল ছেড়ে চলে আসি। ওদের দল ছেড়ে আসার পরে তখন আমি ববু ঘোরের মতো ঘুরতে থাকি, কোথায় যাওয়া যায়, কী করা যায়, কোনো কাজ কাম আছে কি না, এই করে তখন কিন্তু আমার আইডি কার্ড ডকুমেন্ট আমার যা আছে সব কিছুর মধ্যে কিন্তু আমি একজন ছেলে মানুষ, আমার পরিচয়। বাট আমি যে তৃতীয় লিঙ্গের এটা কিন্তু কোথাও লেখা নাই, শুধু আমার আইডি কার্ড সব কিছুতে আমি কিন্তু একজন ছেলে। এরপরে হলো কি, আমি তখন একটা আপনার গার্মেন্টসে চাকরি নিলাম, চট্টগ্রামে একটা গার্মেন্টসে চাকরি নিলাম। ওই সময়টাতে গার্মেন্টসে চাকরি করতেছি, আর আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে আল্লাহ, আমার জীবনে যা হয়েছে, যেটাই হয়েছে, আমি যাতে মন থেকে এই এলিসাকে ভুলে যেতে পারি। আমার ভিতরে লোভ, আকাঙ্ক্ষা আমার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছে, রাগ, ক্ষোভ, আমার জীবন নষ্ট করছে। আল্লাহ, আমি যাতে সব কিছু ভুলতে পারি, নিজেকে কনভার্ট করতে পারি, একটা ভালো লাইফে আসতে পারি। আমি তো জীবনে কখনো বিয়ে করতে পারবো না, বা আমার কোনো সংসারও হবে না। তো সেই জায়গায় যাওয়ার পরে যখন আমি গার্মেন্টসের চাকরিতে ঢুকি, গার্মেন্টসের চাকরি করতেছি, ওই সময়তে আমাদের একজন আপনার গার্মেন্টসের সুপারভাইজার ছিলেন। ওনার একটা মেয়ে ছিল, নাম ছিল রাইসা।
মেয়েটা পড়তো হচ্ছে কি আপনার ক্লাস 9 কি 10 পড়তো এরকম। তো এই ম্যাডাম আমারে বলতেছে, মানে যে মানে ম্যাডাম যে সুপারভাইজার, ওনার মেয়ে রাইসা। তো ম্যাডাম একদিন আমারে বলতেছে যে, আমারে বলে যে, এই আশিক তুমি তো দেখতে শুনতে অনেকটা সুন্দর, এবং আমি কিন্তু আবার নাচ পারতাম, আমি মোটামুটি নৃত্য করতাম, আমি ভালো নাচ পারতাম। তো বলে আমার মেয়ের জন্মদিন এবং তুমি আইসো, তুমি একটু নাচবা, সবাই তোমার নাচ দেখবে। তো উনি যখন এটা আমাকে বললো, ওনারা কিন্তু আবার বড়লোক, মানে রাইসার ফ্যামিলি কিন্তু মোটামুটি অনেকটা বড়লোক, অনেকটাই রিচ, এবং উনি গার্মেন্টসে সুপারভাইজার, বাট ওনার হাজব্যান্ডও একটা ভালো অবস্থানে আছে এবং রাইসার আবার অনেকগুলো ভাই বোনও আছে। তো সেই বাসার মধ্যে আমি গেলাম, বাসার মধ্যে গিয়ে আমি নৃত্য করলাম, নাচলাম, এবং তাদের খুব পছন্দ হলো। বাসায় যারা ছিল মোটামুটি তারা খুব পছন্দ করছে যে ছেলেটা অনেক ভালো নাচে। সবার সঙ্গে তখন আমার একটা ভালো সম্পর্ক হলো। সে সময়ের ভিতরে আমার ফোন নাম্বারটা রাইসা তখন নিয়ে গেছে। তো ওদের বাসায় মোবাইল ছিল, তো নিয়ে যাওয়ার পর সবসময় আমার সঙ্গে কথা বলতো এবং আমাকে বলতো যে ওর খুব ইচ্ছা নাচ শেখার। আমি কিন্তু ওভাবে কোথাও নাচ শিখি নাই, ওরা আমি বুঝাইতে পারি না যে আমি কোথাও নাচ শিখি নাই। আমি এমনিতেই মানে নৃত্য করতাম বা নিজের একটা শখ থেকেই করতে করতে আমি শিখে গেছি। এমন নয় যে আমার এই লাইনের কোনো গুরু আছে বা কোনো টিচার আছে কেউ আমাকে শিখাইছে, আমি কিন্তু কারোর কাছে শিখি নাই। এখন ও আমাকে বলতেছে যে আমি তোমার কাছে নাচ শিখবো, মানে খুব ওই আমারে ধরতেছে, শিখবে এটা সেটা। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি নাচ শিখো তাহলে আমি তোমাকে শিখাবো। তো এবার ওই ম্যাডাম আমার বলতো মাঝে মাঝে ওনাদের বাসায় কি ওনার মেয়েরা আমি নাচ শেখাইতাম, কিন্তু আমি কোনো নাচের শিক্ষক নয়, বাট আমি নাচ শেখাইতাম এবং এই রাইতে আমার কাছে নাচ শিখতো। তো ম্যাডাম তখন গার্মেন্টসে চাকরি করতো, যেহেতু উনি সুপারভাইজার ছিল, আমি ওনার আন্ডারে চাকরি করতাম। মাঝে মাঝে উনি আমাকে অনেক সুযোগ সুবিধা দিত, যেহেতু ওনার বাসায় যাচ্ছে, ওনার মেয়েকে নাচ শেখাচ্ছি বা ওনার পার্সোনাল পারিবারিক অনেক কাজে হেল্প করতেছি, যার কারণে দেখা যায় যে ওনার কাছ থেকে আমি একটা এক্সট্রা ফেসিলিটি পাইতাম, আলাদা কিছু সুযোগ সুবিধা পাইতাম। এই করতে করতে কিছুদিনের মাথায় হলো কি, এই মেয়েটা আমাকে প্রপোজ দিয়ে বসছে, মানে প্রপোজাল করে বসছে আমাকে, মানে ফোনের মাধ্যমে সে দেখা, সরাসরি না মোবাইলে, আমাকে SMS-এর মাধ্যমে সে আমাকে প্রপোজ করছে যে সে আমাকে পছন্দ করে, আমার সঙ্গে রিলেশনে যেতে চায়। তো এখন বড় কথা হচ্ছে, এই মেয়ে যে আমাকে প্রস্তাব দিল, আর আমি তো এই মেয়ে তো আর আমার বিষয়টা জানে না যে আমি যে হিজড়া বা আমি যে তৃতীয় লিঙ্গের, এবং আমার যে পারিবারিক অবস্থা বা এ তো কোনো কিছুই জানে না, কিন্তু আমাকে প্রস্তাব দিছে। দেওয়ার পরে আমি কয়েকদিন ধরে তার প্রস্তাবটাকে নাকচ, মানে হোল্ডিং করে রেখে দিয়েছে, তাকে কোনো রিপ্লাই দিই না বা কোনো কিছু বলি নাই। বাট সময় যত সামনের দিকে যাচ্ছে, এই মেয়েটা আমার প্রতি ঠিক ততটাই ইমোশনাল হয়ে যাচ্ছে। SMS করতেছে, কল দেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং বিভিন্নভাবে আমার সঙ্গে মিশা ট্রাই করতেছে। তা আমি যতটুকু মানে চেষ্টা করতেছি বা যতটুকু চাইতেছি তার কাছ থেকে দূরে সরে যাওয়ার জন্য, বাট এটা আমি পারতেছি না। ধরেন তার সঙ্গে মিশি না, তার সঙ্গে কথা বলি না, তখন এই দিক দিয়ে তার মা আমাকে বলে, কী ব্যাপার আশিক, আমার মেয়ের ফোন ধরো না কেন, আমার মেয়ের সঙ্গে কথা বলো না কেন। তার মারেও তার এটা আমি বলতে পারতেছি না যে আপনার মেয়ে আমাকে প্রপোজ পাঠাইছে, আমার সঙ্গে রিলেশন করবে, আমি তো করবো না, এখন আমি কি করব। মানে না পারতেছি বা এই সাইডে যেতে, না পারতেছি ওই সাইডে যাইতে, মানে একটা মধ্যস্থ অবস্থার মধ্যে আমি তখন পড়ে আছি। মধ্যস্থ অবস্থার মধ্যে পড়ে আছি, কোনো সাইডে যেতে পারতেছি না, একটা টেনশন, ডিপ্রেশন তখন মাথার মধ্যে কাজ করতেছে। এবং এরকম করতে করতে আমি যথেষ্ট চেষ্টা করছি মেয়েটাকে আমার লাইফ থেকে সরিয়ে দেওয়ার জন্য, দেখলাম যে না, সরাইতে পারি না। একটা পর্যায়ে চিন্তা করলাম, ধুরোবাল, যেহেতু আমার সঙ্গে ও করেই, আমি ওর সঙ্গে করি, প্রেম করবো, সমস্যাকে, প্রেম করতে তো কোনো সমস্যা নেই, আর প্রেম করলে তো কোনো কিছু হয় না। এই মেয়েটা ক্লাস 10 পড়তো, ক্লাস 10 পড়ে অবস্থা আমি তখন তার সাথে প্রেম করতাম। প্রেমটা কি আসলে তার সঙ্গে ফোনে কথা বলতাম, যেহেতু ধরুন আমার সময়টা ভালো কাটতো না, সারাক্ষণের ভিতরে, মানে বুকের ভিতরে বা মনের ভিতরে একটা কষ্ট কাজ করতো, একটা হাহাকার কাজ করতো, বিশেষ করে আপনার এলিসার জন্য। চিন্তা করতাম মেয়েটার সঙ্গে কথা বলে সময়টা অ্যাটলিস্ট একটু ভালো কাটবে, এবং সময়টা বিশেষ করে ভালো কাটবে, এই চিন্তা করে আমি তখন এই রাইসার সঙ্গে কথা বলা শুরু করি, ফোনে কথাবার্তা বলি। মেয়েটা তো ছোটো ছিল, ক্লাস 10 পড়তো, এবং বুঝতেই পারেন যে 10 পড়াশোনা মানুষ মানেই তার বয়সটা অনেক কম, সে অনেক কিছু বুঝে না। একটা পর্যায়ে মোটামুটি আমার উপরে খুবই ইমোশনাল হয়ে গেল, যথেষ্ট ইমোশনাল হয়ে গেল, এবং আমাকেও মন থেকে ভালোবাসতে শুরু করলো। বাট আমার ভালোবাসাটা কিন্তু কখনোই মন থেকে ছিল না, জাস্ট ওকে ফর্মালিটি রক্ষা করা, হাই হ্যালো, অতটুকুই। বাট ও ছিল অনেক সিরিয়াস, মানে অনেক সিরিয়াস ছিল। তো দেখলাম যে না, দিন যত সামনের দিকে যাচ্ছে আমার প্রতি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছে, এবং একটা পর্যায়ে আমি প্রায় 1 বছরের মতো তার সঙ্গে রিলেশনে থাকি। ওই 1 বছরে আমি কিন্তু আবার এলিসের সঙ্গে কোনো যোগাযোগ করি নাই বা যোগাযোগ করতে পারিও নাই। তো যাই হোক, এভাবে 1 বছর পরে হঠাৎ করে এই রাইসার পরিবার থেকে ওর বিয়ের কথাবার্তা চলতেছিল। ও দুঃসম্পর্কের এক মামাতো ভাই, এবং এই ছেলে নাকি আবার কোথায় সরকারি চাকরি করে, ওনার সঙ্গে রাইসার তখন মোটামুটি বিয়ের কথাবার্তা চলতেছে। তো এই সময় আসার পর রাইসা তখন আমার বলতেছে যে আমার তো এক জায়গায় বিয়ের কথাবার্তা চলতেছে, এবং আমি সেখানে হয়তো আমার বিয়ে হয়ে যাবে, আমি তোমার সঙ্গে পালায়ে যাব, আমার এগুলো বলতেছে। আমি তখন বললাম যে রাইসা, তুমি কি পাগল হয়ে গেছো? এগুলো তুমি কি বলতেছো? তোমার বাবা মা যেখানে বিয়ে দেয়, তুমি ছোট মানুষ, তুমি তো বুঝো না, তুমি সেখানেই বিয়ে বসে যাও। ও আমাকে বলতেছে যে না, আমি কখনোই সেখানে বিয়ে বসতে পারবো না, কারণ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, এতদিন ধরে তোমার সাথে আমার এরকম সম্পর্ক, এখন আমি হুটহাট করেই যে কাউকে বিয়ে করতে পারবো না, এবং আমার দ্বারা এটা কোনোভাবেই সম্ভব নয়।
আমি তখন তারে বললাম, আরে বোকা, তুই এরকম পাগলামি কেন করতেছ? তোমার যেখানে বিয়ে হবে সেটা আমার থেকেও ভালো হবে। ওই ছেলে সরকারি চাকরি করে আর আমি একজন গার্মেন্টস কর্মী। তো দেখলাম যে না, কোনোভাবেই তারা মানাইতে পারি না। এরকম করে আমি একটা পর্যায়ে আমার ফোনটা অফ করে দিলাম এবং এই ঝামেলায় পরে আমি গার্মেন্টসে যাওয়া বন্ধ করে দিলাম। আর গার্মেন্টসেও যাচ্ছি না, ফোনটাও ইউজ করি না, মোবাইল ফোনটা ইউজ করি না। কারণ সে মোবাইল ফোনটা ইউজ করলে ফোন দেয়, বারবার কল দেয়, আমার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়। তো আমি তো আর তার সঙ্গে কোনো সম্পর্কে থাকতে চাই না, যার কারণে আমি এই ফোনটাই অফ করে দিলাম। মোবাইল ফোনটা অফ করে দিলাম। তার প্রায় 3 দিন কেটে গেল, 3 থেকে 4 দিন কেটে গেল। 4 দিন পরে একদিন তার মা আমাদের বাসায় আসছে, মানে রাইসার আম্মু। তখন আমি গার্মেন্টসেও যাই না। 4 দিন পরে আমার বাসায় এসে বলতেছে যে আশিক, তুমি গার্মেন্টসে যাও না কেন? আমি তো তোমাকে আমার নিজের ছেলের মতো দেখি, তোমাকে অনেক আদর করি, যত্ন করি, তুমি যাও না কেন? আমার ভুল হয়েছে কি ভাই, আমি তখন যদি তার মাকে বলে দিতাম যে আপনার মেয়ে আমাকে পছন্দ করে বা আমার সঙ্গে পালিয়ে আসতে চায়, তাহলেই ধরেন ঝামেলাটা শেষ হয়ে যায়। কিন্তু আমি এটা তাকে আর বলি নাই, মানে ওনাকে বলি নাই। না বলার পর আমি বললাম শারীরিক অবস্থা ভালো না, এবং শারীরিক অবস্থা না, মানে আমার শারীরিক অবস্থা খারাপ, এই জন্য আমি আর ওই জায়গায় যাচ্ছি না, বা এরকম আর কি, বা আমি গার্মেন্টসে কাজ করবো না, এটা তাকে বলে দিই। পরে সে আমাকে বলে আমার মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে, এত তারিখে আমার মেয়ের বিয়ে, মানে যেদিন উনি আমার বাসা আসছে তার 2 দিন পরে, যে তার 2 দিন পর আমার মেয়ের বিয়ে, তোমার আমি ইনভাইট করে গেলাম, তুমি আমার বাসায় আসবা, কারণ তুমি আমার মেয়েকে নাচ শিখেছো, আমাদের সঙ্গে তোমার একটা পারিবারিক সম্পর্ক আছে, তো তুমি আইসো। এইটা বলে রাইসার মা তখন আমাদের বাসা থেকে চলে গেল। যেদিন রাইসার বিয়ে, মানে যেদিন ওর বিয়ে, এর আগের দিন রাতের বেলায় হঠাৎ করে ভাই রাইসা আমার বাসায় চলে আসে। আমি যে রুমে থাকতাম, ডিরেক্টলি ওই রুমে এসে দরজা নক করে। রাত তখন আনুমানিক প্রায় 12টা থেকে 12:30 বাজে। তো দরজা খুলছি, দরজা খোলার পরে দেহ দাঁড়ায় আছে, হাতে একটা ব্যাগ, এবং আমার দেখে জড়ায় ধরে কান্না করতে শুরু করছে। তো কান্না করতেছে, বলতেছে যে আমি বাসা থেকে পালায় আসছি, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমার সঙ্গে থাকবো, আমি তোমাকে ভালোবাসি, আমি বাসায় ব্যাক করবো না, আমি বাসা থেকে চলে আসছি। তো আমি তখন ওরে বলতেছি যে আল্লাহ, তুমি এটা কী করলা, মানে এটা কী করলাম? আমি তখন তারা বুঝাইতে পারতেছি না যে আর আমি তো হিজড়া, মানে এইটা তারা বলতে পারতেছি না যে আমি যে হিজড়া। তাই এটা বলার পর আমি তখন বললাম যে রাইসা, তুমি বাসায় ফিরে যাও, রাইসা তুমি বাসায় ফিরে যাও, আমি তোমাকে এখানে রাখবো না, তুমি বাসায় ফিরে যাও। ও আমাকে বলে আমি বাসায় ফিরবো কেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া মরে যাব। তো দেখলাম যে ভাই পরিস্থিতি এমন একটা জায়গায় চলে আসছে, এখন যদি আমি তাকে সত্যিটা না বলি তাহলে তার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। কারণ কালকে গিয়া তার কালকে গিয়া আপনার এখানে তাকে দেখতে, মানে তার বিয়ে, আগামী দিন বিয়ে, তার বাসায় সবাই, সমস্ত মেহমান, আমারও সেখানে ইনভিটেশন, আমারও ইনভাইট আছে। এই জায়গার মধ্যে ও আমারে বলতেছে যে আর আমি কি করব। পরে আমি বাধ্য হয়ে, রুমের মধ্যে আমি ছিলাম, আমার আরও 2টা ছোটো ভাই ছিল আর কি, একজন ফয়সাল আর একজন সৈকত, ওরা 2জন ছিল। তো ওরাও কিন্তু আমার পুরো ঘটনাটা জানতো, যে এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটতে, সেটা ওরাও জানতো। ওরা 2জন তখন আমার বললো, আশিক ভাই একটা কাজ করেন, আপনি কিন্তু লাস্ট স্টেপে চলে আসছেন, এখন কিন্তু মেয়েটার জীবন মরণের প্রশ্ন, আপনি ভাই এখন মেয়েটাকে সত্যিটা বলে দেন, আপনি এখন তাকে সত্যিটা বলে দেন, এবং আজকে যদি আপনি তার সত্যিটা না বলেন তাহলে আপনার জীবনটাও শেষ, এই মেয়ের জীবনটাও শেষ, আপনি আর পিছপা হবেন না, আর সত্যটা লুকিয়ে রাখবেন, আপনি বলে ফেলেন। তখনই আমি তারে বললাম যে রাইসা দেখো, আসলে এমন এমন ঘটনা আমি তোমাকে কখনো বলতে পারিনি, কিন্তু মূলত আমার এই ধরনের সমস্যা আছে। এইটা বলা মাত্র তখন করলো কি, মানে এটা বলছি সাথে সাথে তখন একটা দৌড় দিছে, আমাদের টয়লেটটা ছিল এদিকে, দৌড় দিয়েও টয়লেটে ঢুকে গেছে, দৌড় দিয়ে টয়লেটে ঢুকে গেছে। যদি আমরা একটা বাসায় ভাড়া থাকি, বাইরের একটা মেয়ে হঠাৎ করে আসছে, এমনিতেই তো দারোয়ানের মনে একটু সন্দেহ যে মেয়েটাকে, তার উপরেও হঠাৎ করে টয়লেটে ঢুকে দরজাটা আটকাই দিল। দরজাটা আটকাই দিয়া দরজা আর খুলতেছে না। তো আমাদের যে দরজাটা ছিল বাথরুমের, এটা ছিল আপনার এই মানে লোহার দরজা। তো এটা যে ভাঙবো, ভেঙে ভিতরে ঢুকবো তাও পারতেছে না, ও দরজাও খোলে না। আমরা বাইরে থেকে ধাক্কাইতে আসি, রাইসা দরজা খোলো, রাইসা দরজা খোলো, রাইসা দরজা খোলো। আমি যে ওর মাকে ফোন করব বা ওর মাকে আসতে বলবো, সেটাও বলতে পারতেছি না। কারণ দেখা যায় ওর মাকে ফোন দেবো, ওর মা যদি এসে আল্লাহ না করুক মেয়েরে এটার ভিতরে মৃত পায়, মানে বাথরুমের ভিতরে মৃত পায়, তাহলে তো আমাদের কাউকে ছাড়বে না। যার কারণে ওর মাকেও আমি ফোন দিতে পারতেছি না, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি তখন কি করব আমি বুঝতে পারতেছিলাম না। আমরা পিছন দিয়ে গিয়ে ওরে অনেকভাবে বুঝাই, রাইসা দরজা খোলো, রাইসা দরজা খোলো, ও দরজা খোলাই না। তো এই করতে করতে মোটামুটি সকাল হয়ে যায়, মানে সকালে হয়ে যায়। সকাল হয়ে যাওয়ার পরে আমরা সারা রাত শুধু দরজা ধাক্কাইতে থাকি। সকাল হওয়ার পরে তখন আমরা একটু করে দারোয়ানকে বিষয়টা জানাই, যেহেতু দারোয়ানের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। দারোয়ানকে বললাম যে ভাইরে এই ঘটনা, এবং এইটা বলার পরে দারোয়ান বলতেছে, আরে করলি কি তোরা, রাত্রেবেলায় কেন জানাইলি না? একটা মেয়ে বাথরুমে ঢুকে দরজা আটকাই দিছে, ওই কী করছে না করছে তার কি কোনো ঠিক আছে? আর রাত্রে বললি না কেন? রাত্রে তো বলা দরকার ছিল। আমি বললাম ভাই রাত্রে বলতে পারি নাই, রাত্রে আপনাকে কেমনে জানাবো, আমরা এই ভয়ে ছিলাম। পরে উনি দরজা ধাক্কাইতেছে, দরজা দিয়েছে, খোলে না। পিছন থেকে ভেন্টিলেটর দিয়ে ভিতরে ভিতরে দেখতেছে যে মেয়েটা, মানে হচ্ছে ফ্যানের যে ছিদ্রটা আছে এটা দিয়ে দেখতেছে যে মেয়েটা শুয়ে আছে, বাথরুমের মধ্যে শুয়ে আছে।
এবং তার শরীরে পানি, মানে পুরো শরীরে পানি। তখন উনি কী করলো, লোক আনছে, বাইরে থেকে লোক আনছে, আইনা দিনের 10:30 কি 11টা বাচ্চা এটা পুরোটা দরজা কাটতে। সকালবেলা তো লোকও পাওয়া যায় না, একটা সময় এসে পুরোটা দরজা কাটছে, দরজাটা কেটে ভিতরে ঢুকছে, দেখতেছে যে তার পুরো মুখ দিয়ে ফেনা বেরোইতেছে, মানে ফেনা বেরোইতেছে এবং অবস্থা খুবই খারাপ। ধরাধরি করে সাথে সাথে আমরা চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাই। তখনও তার আব্বুর সাথে কোনো যোগাযোগ নেই। চট্টগ্রাম মেডিকেলে নিয়েছি, মেডিকেলে নেওয়ার পরে ডাক্তারের মাধ্যমে জানতে পারি যে ও হারপিক খাইছে। তো হারপিক খাইছে এটা আমি জানতে পারি, তখন প্রায় আপনার দিনে 2টার মতো বেজে যায়, 1টা কি 2টার মতো বেজে যায়। তো সেই সময়তে আমি আর নিতে পারতেছিলাম না, 1টা 2টার মতো বেজে যায়। এখন আমি কি করব, আমি শেষমেশ তার মারে ফোন দিছি, 2টা বাজে তার মায়ের ফোন দিছি, তার মা তখন ফোনটা রিসিভ করছে। তো আমার একটা বিশ্বাস ছিল যে ওর মায়ের যেহেতু ফোন দিছে, ওর মা অবশ্যই মেডিকেলে আসবে, ওকে নিয়ে যাবে, আমি এই ঝামেলাটা থেকে বেঁচে যাব। কিন্তু বিষয়টা ঘটলো উল্টা। ওর মাকে যখন আমি ফোন দিলাম, ওর মা আমারে বলতেছে যে ওনার রাইসা নামের কোনো মেয়ে নাই, উনি রাইসা নামের কারো কথা শুনতেই চায় না, মানে ওনার রাইসা নামের কোনো মেয়ে নেই। আমি বললাম যে দেখেন, আপনার মেয়ে এমন ঘটনা ঘটায় ফেলছে, এমন ঘটনা করে ফেলছে, আপনি আসেন, আপনি আইসা তাকে নিয়ে যান, এবং তার অবস্থা এখানে খুবই খারাপ। উনি আমাকে বলে যে না, আমি এই মেয়েকে আর নিবই না, এবং ইভেন এই মেয়ের কোনো পরিচয় আমি কারো কাছে দিব না। রাইসা নাম আমার কোনো মেয়ে নেই, আমি রাইসা নামের কাউকে চিনিই না। মানে উনি সম্পূর্ণ তখন রাইসাকে একরকম ওনার মেয়ের খাতা থেকে ডিলিট করে দিল। এই কথা যাওয়ার পরে উনি তখন চলে গেল। আমরা জানতে পারি ওনার হারপিক খাইছে। প্রায় রাত্র 1টার দিকে ওর জ্ঞান ফিরে আসা মোটামুটি সুস্থ হয়, এবং সুস্থ হওয়ার পরে আমার যে ছোটো 2টা ভাই ছিল, সৈকত আর ফয়সাল, ওরা বলল যে আশিক ভাই একটা কাজ করেন, মেয়েটার বাসায় নিয়ে চলেন। মেয়ের মা যেহেতু মেয়েকে আর অ্যাকসেপ্ট করে নাই বা বলে ফেলছে মেয়েটাকে মেডিকেলে রেখে কী করবো, নিয়ে চলেন। তো তখন ডাক্তার বলতেছে যে ওর শরীরটা অনেক দুর্বল, যাতে অন্তত তোকে একটু টেক কেয়ার করা হয়। সেখান থেকে মেডিকেলে মানে আপনার বাসায় নিয়ে আসি। আসার পর আমি ওকে বলি যে তুমি এটা কী করলা, কী কারণে করলাম। ও আমাকে বলে যা করার করছি, আমি যেটা করার করছি, আমি হিজড়ার সঙ্গেই সংসার করব। যেহেতু আমি তোমার কাছে চলে আসছি, আমি তোমার সঙ্গেই সংসার করব এবং আমি তোমার সঙ্গেই থাকবো। হ্যাঁ বললাম, রাইসা এটা ভুল সিদ্ধান্ত, এটা তোমার ভুল সিদ্ধান্ত। আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ, তুমি আমার সঙ্গে সারা জীবন থাকতে পারবা না, এটা তুমি ভুল করতেছো, এটা তোমার বোকামি হইতেছে, তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও, তুমি চলে যাও। ও বলতেছে যে না, আমি আমার পরিবারের কাছে যাবই না, যেহেতু আমার আপনাকে ভালো লাগছে বা আমি চলে আসছি, আপনি তৃতীয় লিঙ্গের মানুষ হন, এতে আমার কোনো সমস্যা নেই, আমি থাকবো। আমি বললাম তো থাকবো, তুমি এটা খাইছিলে কেন, হারপিক খেয়ে কেন দরজা আটকাই দিলা? ও বলে আমি জানি না কেন খাইছিলাম। মানে ও কোনো কিছু বলতে পারে না, ও মানে সেন্সলেস হয়ে যায়। ভিতর হারপিকটা খাওয়ার পরে মানসিক চাপ নিতে না পেরে পানি ঢেলে ও জায়গার ভিতরে সেন্সলেস হয়ে যায় বাথরুমে। তো এরপরে যাই হোক, আমরা তখন ওরে বললাম, ওরে বুঝাইলাম, ওর মা বাবা ওর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, এবং ওর বাবা মা ডিরেক্টলি বলেছে যে তারা এই মেয়েকে কখনোই গ্রহণ করবে না, যেহেতু তাদের মান সম্মান নষ্ট করছে, সবার সামনে থেকেও চলে গেছে, তারা গ্রহণ করবে না। তখন তো ধরেন আমার কোনো চাকরি বাকরি নেই, আমি নিজে অনেক মানে ববগরের মতো ঘুরতেছি, কোথায় যাব কি করব, কোনো রকমের কোনো কাজের সন্ধানও পাই না। তখন তো ছিল এক পেট, খাইলে খাইলাম, না খাইলে নাই। আর ওইখান তো ধরেন ওরে বিয়ে করছি, ওর একটা খরচ আছে, ওর খরচের টাকা দেওয়া লাগে। বিয়ে কিন্তু ভাই আমি তখনও করি নাই, মানে আমাদের বিয়ে কিন্তু হয়নি, বাট আমরা একসঙ্গে থাকতেছি। এই করতে করতে তখন আমি একটা পানির ট্যাঙ্কির ওইখানে একটা কাজে গেছি। চট্টগ্রামের পানির ট্যাঙ্কি বলে একটা জায়গা আছে, ওই পানির ট্যাঙ্কির ওখানে একটা কাজে গেছি। এটা ওয়ার্ল্ডিংয়ের কাজ, তো কাজ ওয়ার্লিং যেটাকে বলে আর কি। এরকম কাজ ওয়ার্লিং করতে গিয়ে হঠাৎ করে আমার মানে নাভির নিচের নরম জায়গাটার মধ্যে একটা আঘাত খাই, মানে ওখানে একটা লোহার একটা আঘাত খাই মোটামুটি কঠিনভাবেই। এবং আঘাতটা খাওয়ার পরে তখন আমি আঘাতটা খাই আর ওটোভাবেই করি না, আমি বাসায় চলে আসছি। এটা রাইসার সঙ্গে থাকার প্রায় 3 থেকে 3.5 মাস পরের কথা আপনাকে বলতেছি। তো আমি বললাম যে দেখো, আমার এইভাবেই জায়গাটার মধ্যে পেন হইতেছে, ব্যথা হইতেছে, এটা কি? তো ও তখন বলে যে এটা কোনো বিষয় না। রাতের বেলা ঘুমিয়ে গেলাম, সকালবেলা দেখলাম কি জায়গাটা দিয়ে পানি বেরোইতেছে। সকাল দিয়ে জায়গাটা দেখলাম যে জায়গাটার মধ্যে পানি বেরোইতেছে। এইটা আমি কোনো ডাক্তারের কাছে যাইতেও ভয় পাইতেছি, যে কোনো একটা ডাক্তারকে গিয়ে দেখাবো আমার যে এই অবস্থা। সে ডাক্তার যদি আমাকে জিজ্ঞেস করে আপনি এটা কীভাবে করলেন, কোন জায়গায় করলেন, একটা আইনি জটিলতায় পড়ে যাব। তো এই জন্য আমি কোনো ডাক্তারকেও দেখাতে যাচ্ছি না, কোনো ডাক্তারকেও দেখে না, এভাবে পড়ে আছি। এভাবে প্রায় 7 থেকে 8 দিন যাওয়ার পরে এই জায়গার এই মুখটা, মানে চারপাশের মুখটা আস্তে আস্তে করে পচন ধরছে, একটু একটু করে পচন ধরে গেছে। যখন পচন ধরে গেছে তখন আমি একটু ভয় পেয়ে গেছি যে না, আর তো স্টপ থাকা যাবে না, যেহেতু পচন ধরে গেছে তাহলে ইমিডিয়েটলি এটা আমার একটা ডাক্তার দেখাইতে হবে। এই পচন ধরে যাওয়ার পরে তখন আমি একটা মেডিকেলে মানে একটা ডাক্তারকে দেখাই। উনি আমাকে মানে উনি কোনো MBBS ডাক্তার না, এমনি হসপিটালের ডাক্তার। সে তখন আমাকে আরও কিছু মেডিসিন দেয়। এইগুলো খাওয়ার পরে এবার পুরো জায়গাটা আপনার একদম ডুব পড়ে গেছে। যখন ডুব পড়ে গেছে তখন আর আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। তখন ডাক্তারের কাছে যাই এবং শেষমেশ আর কি মানে একদম সর্বশেষ ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলতেছে এই জায়গাটা অপারেশন করতে হবে।
এই জায়গাটা অপারেশন করতে হবে এবং অপারেশন করলে পরে বোঝা যাবে যে আসলে কী, মানে পচা যে জায়গাটা সেটা কেটে ফেলতে হবে। তো আমার কাছে তো সেই সামর্থ্য ছিল না বা ওইরকম টাকা পয়সাও নাই। পরে লাস্ট পর্যন্ত ডাক্তার বলে যে মেডিসিন খাইতে হবে, আপনি প্রতিনিয়ত মেডিসিন খাইতে হবে, মেডিসিনের উপরে আপনাকে থাকতে হবে। আপনি মেডিসিন বন্ধ করবেন তো আপনার আরও ক্ষতি হবে, অপারেশনের আগ পর্যন্ত আপনি মেডিসিন খাবেন। যাই হোক, এরপরে মেডিসিন দিল, আমি যথারীতি মেডিসিন খাওয়া শুরু করলাম। মেডিসিন খাইতেছি এবং মেডিসিন খাইতে খাইতে এটা আরও খারাপের দিকে যাচ্ছে এবং আস্তে করে এটা আমার বাম পায়ের দিকে অ্যাটাক করে বসছে। বাম পায়ের দিকে অ্যাটাক করে বসছে, তখন আমি আর বাম পা নাড়াইতে পারি না, মানে টোটালি আর বাম পা নাড়াইতে পারি না। পুরো বাম পা তখন আপনার মানে একরকম বলতে গেলে যে অর্ধেক পর্যন্ত বাম পা টলে কাজ করা বন্ধ করে দিছে। তো সেই সময় তো অবস্থাটা আপনাকে কী বলবো ভাই, মানে আমারও সামর্থ্য নাই যে আমি অপারেশন করব বা একদম মানে নাভির নিচের সাইডটা পচে গেছে বললেই চলে, বা আমি আপনাকে হয়তো সব কিছু বলতে পারতেছি না যে আমার অবস্থা এরকম, মানে আর কি করব না করব বুঝতে পারতেছি না। সবশেষ আমি রাইসার মাকে একদিন খবর দিলাম। খবর দিয়ে ওনারা পা ধরে চিৎকার করে বলছে, আপনি রাইসাকে নিয়ে যান, আপনি দুটা পায়ে ধরে আপনি রাইসাকে নিয়ে যান। অনুরোধ করছি তার কাছে বা সব বিস্তারিত তাকে খুলে বলছি। বলার পরে তিনি তখন রাইসাকে নিয়ে গেল। তো রাইসাকে নিয়েও তিনি রাখতে পারেন নাই। রাইসা 20-25 দিনের মতো বাড়িতেই ছিল। 20-25 দিন পরে রাইসা আবারও চলে আসছে আমার কাছে। আইসা বলে, আমি তোমাকে এভাবে রেখে যেতে পারবো না, যেহেতু তোমার সঙ্গে আমার আল্লাহ ভাগ্যে লিখিয়ে রেখেছে, তুমি যাই হও যেমনই হও আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো। এই বলেই সবশেষ রাইসা তখন আবারও গার্মেন্টসের কাজে ঢুকে এবং গার্মেন্টসের কাজ করে। আমার অনেক টাকার মেডিসিন লাগে, মানে প্রতিদিনই ধরেন আপনার অনেক টাকার ওষুধ খাওয়া লাগে। একদিন ওষুধ না খেলে পরের দিন আমি পা নাড়াইতে পারি না, মানে পরের দিন আমি পা নাড়িতে পারি না, শরীর নাড়িতে পারি না, এত অবস্থা খারাপ হয়ে যায়। তো প্রতিদিনই মেডিসিন লাগতেছে। তো ওর আসলে গার্মেন্টসের চাকরি দিয়ে ওই মেডিসিন দিয়ে আমি আসলে পোষাইতে পারি না, মানে চলতে পারি না। শেষ পর্যন্ত এই লজ্জা জায়গাটাই মানুষকে একরকম দেখিয়ে আমাকে ভিক্ষা করা লাগতেছে। সেই 2018 সাল থেকে আপনার এখন প্রায় 2026 সাল চলতেছে, এখন আমি ভিক্ষাই করে যাচ্ছি। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ভিক্ষা করি এবং অনেকেই টাকা পয়সা দেয়, কারণ দেখতে তো একটু ইয়ে লাগে। আমি আপনাকে ছবি পাঠাইছি, আপনি চাইলে দেখতে পারেন যে এই রকম হচ্ছে আমার এটার অবস্থা। আর আরেকটা কথা কি, সবচেয়ে বড় কথা কি ভাই জানেন, অনেক সিনেমা দেখি, অনেক গল্প শুনি, আপনার মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু কোনো গল্পের মাঝে আমি আমার বউ রাইসার মতো কোনো মেয়ে পাইলাম না। আমার নেই কোনো পুরুষ সঙ্গ এবং আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, অসুস্থ মানুষ, প্রতিদিন যার প্রায় 200 থেকে 300 টাকার মতো মেডিসিন লাগে। এই একটা মানুষকে রাইসা নিজে টানতেছে। হসপিটালে আপনার গার্মেন্টসে চাকরি করে কয় টাকাই বা বেতন পায়, এই টাকা দিয়ে খাওয়া দাওয়া, আমার ওষুধ কেনা এবং প্রতি মাসেই তার মায়ের কাছে তার বাবার কাছে গিয়ে হাত পাতে করে টাকা দেন, তার বাপ মায়ের কাছ থেকে টাকা আনে। আমি ওরে হাতে পায়ে ধরে বলি, রাইসা তুমি আমাকে ছেড়ে চলে যাও, এখনও তোমার ভবিষ্যৎটা সামনে অনেক উজ্জ্বল, ও দেখতে অনেক সুন্দর, তোমার যে কোনো জায়গায় বিয়ে হবে, তুমি ভালো থাকবা, তুমি চলে যাও। যতই তারে বলি, যেভাবেই বলি ভাই, কোনোভাবেই সে আমার লাইফ থেকে যাচ্ছে না। আমার কাছে মনে হয় ও যদি চলে যায় তাহলে আমার ভিতরে আর কোনো কষ্ট থাকবে না, আমি এই কষ্টগুলো থেকে বাঁচতে পারবো। কিন্তু যতক্ষণ ও আমার সাথে আছে আমার কষ্টগুলো মনে হয় যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। যার কারণে আমি খুব খেয়াল করে দেখলাম, ওর একটা মোবাইল আছে, ওই মাঝে মাঝে আপনার গল্পগুলো শোনে, রাতের বেলায় আপনার গল্পগুলো শোনে আর কাঁদে। তো আমার কাছে মনে হলো যে আমি আপনাকে আমাদের এই দুঃখের কথাগুলো বলি, একমাত্র ওর কাছ থেকে অনুমতি না নিয়ে আমি একরকম আপনাকে এই কথাগুলো বললাম। ও কিন্তু জানে না যে আমি আপনাকে এই কথাগুলো বলেছি। সো আপনি যদি পারেন আমাদের গল্পটা রেকর্ড করবেন, আর অবশ্যই ওকে আপনি একটু বুঝিয়ে বলবেন যেন সে তার মা বাবার কাছে চলে যায়। আমি যেটুকু কষ্টে আছি ও থাকাতে আমি আরও বেশি কষ্টে আছি। ওর যদি কোথাও বিয়ে হয়, ও যদি কোথাও গিয়ে ভালো থাকে, তাহলে ভাই বিশ্বাস করেন আমি অনেকটা শান্তি পাবো। এই সত্য কথাটাই আমি রাইসাকে বিশ্বাস করাতে পারতেছি না, যার কারণে আমি আপনার ধারস্থ হলাম, আপনাকে অনুরোধ করে বললাম যে আপনি রাইসাকে একটু বুঝিয়ে বলেন যেন ও তার পরিবারের কাছে ফিরে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে চট্টগ্রামের ভাই মোহাম্মদ আশিক হোসেনের জীবনের এই মর্মান্তিক বাস্তব গল্পটা শোনার জন্য। বাট আমার গল্পটার মাঝামাঝি সময় মনে হচ্ছিল যে কোনো একদিন হয়তো এলিসা ফিরে আসবে, কিন্তু এলিসা এবং সুমন তাদের কেউই আর আশিকের জীবনে ফিরে এলো না। লোভের বশবর্তী আশিক যা করলো তা তার পুরো জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আজ ওই মানুষটা মৃত্যুর জন্য অপেক্ষা করছে। প্রতিদিন তার 250 থেকে 300 টাকার মেডিসিন লাগে এবং ওই মেডিসিন না হলে সে শোয়া থেকে উঠতে পারে না। জানি না তাকে আল্লাহ কী রোগ দিয়েছে বা কেন তার এই অবস্থা। তবে এইটা সত্যি, আজকের এই গল্পে আমি একজন মানুষের নাম জানলাম, রাইসা। এবং এই রাইসা শুধু এক রাইসাই নয়, রাইসার জন্যই হয়তো পৃথিবীতে আজও ভালোবাসার মানুষগুলো ভালোবাসতে সাহস পায়।
রাইসার জন্য হয়তো আজও আমরা লাইলি মজনুকে স্মরণ করি, শিরি পরাতকে স্মরণ করি। এই রাইসারা যুগে যুগে ভালোবেসে গিয়েছে, এটাই তার জ্বলন্ত প্রমাণ। একে তো হিজড়া, তার উপরে কিছুই নেই, অথচ এই ছেলেটার জন্য সে গার্মেন্টসে চাকরি করে বাপ মায়ের কাছ থেকে লাথি খেয়ে টাকা এনে হাজব্যান্ডকে খাওয়াচ্ছে। আল্লাহ এমন বউদেরকে তুমি মৃত্যুর পরে জান্নাত দিও, দুনিয়াতে অন্তত শেষবারে হলেও তার কপালে একটু সুখ দিও। আমি এটা রাইসাকে বলতে পারলাম না যে আপনি আপনার পরিবারের কাছে ফিরে যান, কারণ এইটা বলার মতো কোনো সাহস আমার নাই। এই মেয়ে যা করেছে, এরপর যে তাকে আমি এটা বলবো, এটা আমার ভিতর থেকে আসছে না। আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। রাইসা এবং আশিক হয়তো তাদের জীবনের একটা সঠিক সিদ্ধান্ত নেবে আপনাদের কমেন্টের মাধ্যমে। প্রিয় বন্ধুরা, গল্পটা শুরুতেই বলেছিলাম, আকাঙ্ক্ষা হচ্ছে মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ। আপনার জীবনে যত স্বপ্ন থাকবে, আপনার স্বপ্ন ভাঙবে, আপনি কষ্ট পাবেন, কিন্তু স্বপ্ন না থাকলে স্বপ্ন ভাঙার কষ্ট থাকে না। আমার পকেটে টাকা এনে সো হারানোর ভয় কি, এই জন্য কখনোই স্বপ্ন দেখতে নাই। হ্যাঁ, স্বপ্ন দেখে মানুষ বেঁচে থাকে, তবে সেই স্বপ্নের যাতে একটা লিমিট থাকে। বৌদ্ধ ধর্মাবলম্বী বৌদ্ধ গুরু গৌতম বুদ্ধ বলেছিলেন, আকাঙ্ক্ষাই হচ্ছে মানুষের কষ্টের কারণ। গৌতম বুদ্ধের জীবনী বা গৌতম বুদ্ধের কুমিল্লার বৌদ্ধ বিহার দেখতে চাইলে আপনারা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।